হঠাৎ করেই সব ঘর লকডাউন করে দেওয়া হয়, কারণ সুস্থ স্বাভাবিক মানুষগুলো সব মনস্টারে পরিণত হচ্ছে। কেউ জানে না এটা কেন হচ্ছে, কিভাবে শুরু হয়েছে আর কিভাবেই বা ছড়াচ্ছে। এটা কি কোনো ভাইরাসের জন্য হচ্ছে? এসবই জানবো আজকের সাউথ কোরিয়ান সিরিজ সুইট হোম সিজন 1-এ। কাহিনী শুরু হয় 2020 সালের 9 সেপ্টেম্বর। একটা ব্রিজের কাছে আর্মি গ্রুপ একটা নির্দিষ্ট দিকে নিশানা তাক করে রেখেছে। পুরো কোরিয়া শহরটা অদ্ভুত মনস্টারে ভরে গেছে। তখনই একটা ছেলেকে দেখা যায়। স্নোফলের মধ্যে সে ধীরে ধীরে আর্মিদের দিকে আগাচ্ছিল। তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। মিলিটারিদের মানা করা সত্ত্বেও সে থামছিল না। তখন মিলিটারিরা তার দিকে অনবরত গুলি ছুড়তে থাকে। কিন্তু এতগুলো গুলির পরেও ছেলেটির কিছুই হচ্ছিল না। সে সামনে এগিয়ে যাচ্ছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো সাধারণ মানুষ নয়। সিন শিফট হয় 1 মাস আগের ঘটনায়, মানে 2020-এর আগস্ট মাস, যখন সবকিছু স্বাভাবিক ছিল। এখানে আমরা চা হিয়ুন-সু নামের খুবই শান্ত একটা ছেলেকে দেখি। সে গ্রিন হোম নামের একটা নতুন বিল্ডিংয়ে শিফট হয়েছে। কি ভাবছেন, থাকার জন্য শিফট হয়েছে? না, থাকার জন্য না, সে আত্মহত্যা করার জন্য এখানে এসেছে। হয়তো তার অতীতে খুব খারাপ কিছু হয়েছে তার সাথে, কিন্তু আত্মহত্যা করার সময় ও সেখানে একটা মেয়েকে ব্যালে ডান্স করতে দেখে থেমে যায়। মেয়েটির নাম ইউন। ইউন ওকে বলে, এখানে মরতে যেও না, তোমার জন্য এই বিল্ডিংয়ের বাকি লোকদের সমস্যা হবে, তাই মরতে হলে অন্য জায়গায় গিয়ে মরো। তার কথা শুনে হিয়নসু চুপচাপ সেখান থেকে চলে যায়। ইউনের ব্যাপারে বলতে গেলে সে খুবই রুড একটা মেয়ে, সবার সাথেই বাজে ব্যবহার করে। ইউন একজন ব্যালে ড্যান্সার হতে চেয়েছিল, কিন্তু পায়ে আঘাতের ফলে তার স্বপ্ন পূরণ হচ্ছে না। তার বড় ভাই হিয়ক, তাদের বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ওদের 2 ভাই বোনের সম্পর্ক একদমই ভালো না। হিয়ক ওর সাথে ভালো ব্যবহার করলেও ইউন তার ভাইয়ের সাথে খুবই বাজে ব্যবহার করে। অন্যদিকে আমরা বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডকে দেখি। তার ম্যানেজার তার সাথে সবসময় রুড আচরণ করে এবং অপমানজনক কথাবার্তা বলে। বিল্ডিংয়ের এক বাসিন্দা মিস চা এসে গার্ডকে কিছু মাছ দেয়। মাছগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল যে গার্ডটার নাক থেকে রক্ত বের হতে থাকে। এরপর থেকেই লোকটা অনেক আজব ব্যবহার করতে শুরু করে। এখানে আমরা যিসু নামের এক মিউজিশিয়ানকে দেখতে পাই। সে অডিশন দেওয়ার জন্য যাচ্ছিল। তখনই মিস সুক নামের এক মহিলা তার বাচ্চা সহ সেখানে আসে। যিশুর কাছে মহিলাটার ব্যবহার খুবই আজব লাগছিল। তখন ও খেয়াল করে দেখে স্ট্রলারে কোনো বাচ্চাই নেই। এটা দেখে যিশু ঘাবড়ে যায়। তখন সেখানে জেহুন নামের একজন লোক আসে। উনি একজন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার, আর সে ভীষণ ধার্মিক মাইন্ডের। জেহুন যিশুকে বলে, মিস সুক পাগল বা আজব কোনো মহিলা না, উনি খুবই ভালো মনের একজন মানুষ। 1 বছর আগে ওনার চোখের সামনেই ওনার বাচ্চাটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর সেই শোক থেকে উনি এখনও বের হতে পারেনি। এদিকে এক কন্ট্রাক্ট কিলার পিয়ংকে দেখানো হয়। সে টাকার বিনিময়ে মানুষ মারে আর কি। একটা লোককে সে অনেক মারছিল আর একটা ছবি দেখিয়ে ছবির মানুষটার ব্যাপারে জানতে চাচ্ছিল, কিন্তু লোকটি বলে সে কিচ্ছু জানে না। সিন চেঞ্জ হয় হিয়নসুর কাছে। তার এবারের আত্মহত্যার প্ল্যানটা তো ভেস্তে গেছে, তাই সে আবার নতুন করে আত্মহত্যা করার জন্য আরেকটা তারিখ সিলেক্ট করে, 25শে আগস্ট। সে তার জীবন নিয়ে অনেক বেশি হতাশ। গত 1 সপ্তাহ ধরে ওর রুম থেকে বেরই হয়নি। সারাদিন রুমে বসে গেম খেলছে আর রামেন খাচ্ছে। রাতে ওর রামেনের পার্সেল আসে। সেটা নিতে ও যখন বের হয় তখন দেখে সব রামেন ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে আছে। একটু সামনে আগাতেই দেখতে পায় পাশের ঘরের মেয়েটা তার নিজের পোষা বিড়ালটাকে মেরে খাচ্ছে। এটা দেখে হিয়নসু প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে তার রুমে চলে আসে। তখনই ওই মেয়েটা হিয়নসুর রুমের দরজা নক করতে থাকে। সে বলে, আমার সাহায্য লাগবে, আমার বাসায় কেউ ঢুকে পড়েছে, আমার বিড়ালটাকেও মেরে ফেলেছে। হিয়নসু পুলিশকে কল করতে যাচ্ছিল, তখন দেখতে পায় ফোনে একদম নেটওয়ার্ক নেই। হিয়নসু মেয়েটাকে বলে, আমি দরজা খুলবো, কিন্তু আগে তোমার হাতটা দেখাও। এটা শুনেই মেয়েটা প্রচণ্ড রেগে যায় আর মনস্টারে পরিণত হতে থাকে। সে অনবরত দরজা ধাক্কা দিয়ে যাচ্ছিল। হিয়নসু অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর মেয়েটা যখন দরজার কাছ থেকে চলে যায় তখন হিয়নসু বের হয় মেয়েটাকে মারার জন্য। এ সময় হিয়নসুর সাথে পিয়ংয়ের দেখা হয়। হিয়নসু তাকে কিছু বলার আগেই ভয়ে সেখানে বেহুঁশ হয়ে যায়। মিউজিকের শব্দ শুনে মনস্টার মেয়েটা যিশুর রুমের সামনে এসে দরজা ধাক্কাতে থাকে দরজা খোলার জন্য। যিশু মেয়েটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর মেয়েটা চলে গেলে যিশু বের হয়। যিশুর সামনেও পিয়ং এসে যায়। যিশু পিয়ংকে মেয়েটার ব্যাপারে বলে। ওরা এখনো বুঝতেই পারছে না আসলে সব হচ্ছেটা কি।
হিয়ক যখন নিচের ফ্লোরে আসে তখন দেখতে পায় এখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে, কারণ বিল্ডিং থেকে বাইরে যাওয়ার সব রাস্তাই কেউ বন্ধ করে দিয়েছে। সবাই বাইরে যাওয়ার জন্য হইচই শুরু করে দিয়েছে। এখানে আমরা কিয়ং নামের একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটা স্পেশাল ফোর্সের ফায়ার ফাইটার। সে ম্যানেজমেন্ট অফিসে গিয়ে ইমার্জেন্সি লাইনে কল করে সাহায্যের জন্য, কিন্তু অপর পাশ থেকে বলা হয় সব দল এক ইমার্জেন্সি দুর্যোগের জন্য ব্যস্ত আছে। এই লোকটির নাম হলো সিওক। উনি বিল্ডিংয়ের সামনের শাটারটি খুলে দেয়। সবাই দেখে লম্বা কি যেন একটা দাঁড়িয়ে আছে। শাটার খোলার সাথে সাথেই লম্বা মনস্টারটি সবার উপরে হামলে পড়ে আর একজনকে মেরেও ফেলে। এসব দেখে ভয়ে সবার অবস্থা খারাপ। হিয়ক সাহস করে সামনে এসে ফায়ার এক্সটিংগ্যাসার দিয়ে মনস্টারটিকে বাইরে পাঠানোর চেষ্টা করে আর সিয়ককে বলে শাটারটি বন্ধ করতে। এরই মধ্যে গ্যাস শেষ হয়ে যায়। মনস্টার ওর উপর হামলা করতেই যাচ্ছিল, তখন কিয়ং এসে মনস্টারটিকে নিয়ে বাইরে লাফ মারে। এরপর ফিরে আসার সময় মনস্টার কিয়ংয়ের পায়ে আঘাত করে দেয়। শাটার বন্ধ হওয়ার আগে হিয়ক অনেক কষ্টে ওকে ভিতরে নিয়ে আসে। মনস্টারটি তার জিহ্বা দিয়ে ওদের ওপর হামলা করার চেষ্টা করে, কিন্তু পারে না। সবাই দেখতে পায় বাহিরে একটা দুটো না, অনেক অনেক মনস্টার দিয়ে পুরো শহরটা ভরে গেছে। এসব দেখে হিয়ক বলে পৃথিবীটা হয়তো ধ্বংস হতে যাচ্ছে। অন্যদিকে হিয়নসুর হুঁশ ফেরেনি। জিসু হিয়নসুর খেয়াল রাখছিল। এদিকে ইউন সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখন পা পিছলেও পড়ে যায়। পিয়ংকে আসতে দেখেও নাটক করতে থাকে যে ওর কিছুই হয়নি, ওখানে শুয়ে রেস্ট করছে। ও আরও বলে ওর কারোর সাহায্যের প্রয়োজন নেই, যেটা পিয়ং এমনিতেও করতো না। তখনই ওই মেয়ে মনস্টারটা পিয়ংয়ের উপর হামলা করে আর ওর ঘাড়ে কামড়ে দেয়। পিয়ং নিজেকে বাঁচানোর জন্য মনস্টারটাকে বাজেভাবে মেরে দেয়। এতে ইউন অনেক ভয় পেয়ে যায়। জিসু যখন নিচে নামছিল তখন একটা লোক ওর উপর হামলা করতে যাচ্ছিল। জিসু তার হাতে থাকা ব্যাটটা দিয়ে বাড়ি মেরে লোকটাকে বেহুশ করে দেয়। শব্দ শুনে জেহুন ওকে সাহায্য করতে আসে। লোকটা মনস্টার হয়ে আবারও যখন হামলা করতে যাচ্ছিল তখন জেহুন তার তলোয়ারটা দিয়ে মনস্টারের অর্ধেক মাথা কেটে ফেলে। নিচের ফ্লোরের সবাই শক্ত করে দরজা বন্ধ করছিল যেন কোনো মনস্টার ভেতরে আসতে না পারে। তখন মিস চা নামের মহিলাটি দরজা খুলতে বলে, কারণ ওনার মেয়ে তখনও স্কুল থেকে ফেরেনি। হিয়ক বলে দরজা খোলা যাবে না, একজনের জন্য সবার জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। এই সময় সবার ফোনে সরকার থেকে ইমার্জেন্সি মেসেজ আসে। সবাইকে এই অবস্থার ব্যাপারে জানানো হয়। সেখানে বলা হয় আপনার আশেপাশের কেউ যদি হঠাৎ বেহুশ হয়ে যায় অথবা নাক মুখ থেকে রক্ত বের হয় কিংবা হঠাৎ করে অ্যাগ্রেসিভ আচরণ করতে থাকে তাহলে তাড়াতাড়ি তাকে কোয়ারেন্টাইনে রেখে দিতে হবে নিজেদের সেফটির জন্য। এতক্ষণে সবাই বুঝতে পারলো এই মনস্টারগুলো আসলে মানুষ থেকে মনস্টার হয়েছে, কিন্তু এখনও কেউ জানে না এই ভাইরাস কিভাবে শুরু হয়েছে আর কিভাবেই বা ছড়াচ্ছে। কিন্তু আমরা তো দেখেছি কামড়ের ফলে এই ভাইরাসটি ছড়াচ্ছে না, মানে এটা জম্বি টাইপ ভাইরাস না। যাই হোক, এই মেসেজ দেখার পর সবার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখনই পিয়ং নিচে আসে। তার ঘাড়ে কামড়ের দাগ দেখে সিওক তাকে কারেন্টের শক দিয়ে বেহুশ করে দেয়, কারণ বাকিরা তাকে দেখে ভেবেছে সে ইনফেক্টেড। এভাবে 8 ঘন্টা পার হয়ে যায়। হিয়নসুর জ্ঞান ফিরলে সে দেখতে পায় পুরো শহরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ঠিক তখনই তার নাক থেকে অনবরত রক্ত বের হতে শুরু করে। এরপর হিয়নসু আর হিয়ক আলাদা আলাদা জায়গায় বসে ইন্টারনেটে ক্রু নামের ওয়েবসাইটে একটা আর্টিকেল পড়ছিল। লেখক সেখানে লিখেছে এটি কোনো দুর্যোগ নয়, এটি একটি অভিশাপ। ইনফেক্টেড মানুষদের নাক থেকে রক্ত বের হতে থাকে, তারা আজব সব শব্দ শুনতে পায়, হ্যালুসিনেশন হয়। এটার কারণ কি তা কেউ জানে না। এই অসুখ যার হয়েছে তার অবস্থা খারাপ থেকে খারাপতর হয়েছে। কোনো চিকিৎসাই তাদের উপর কাজ করেনি। এটা হঠাৎ করেই শুরু হয় কিন্তু কখনো শেষ হয় না। আর আমিও ওই ভাইরাসে আক্রান্ত। মানুষ কখনো এটাকে সমাপ্ত করতে পারবে না। তাই এই লক্ষণগুলো যদি কেউ তার মাঝে দেখতে পায় তাহলে লাস্ট স্টেজে গিয়ে মনস্টার হওয়ার আগেই নিজেকে মেরে ফেলো। তুমি লক্ষণগুলো নিয়েও বেঁচে থাকা মানে অন্যের জীবন ঝুঁকিতে আছে। এরপরও তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে এটা জানতেই হবে। কিন্তু এরপর আর পড়তে পারে না, কারণ ইন্টারনেট কানেকশন চলে যায়। তাই তারা এ বিষয়ে আর কিছুই জানতে পারে না। অন্যদিকে জেহুন যে মনস্টারের মাথা কেটে দিয়েছিল সেটা এখনো মরেনি। হিয়নসুর অনেক ক্ষুধা লাগে, তাই সে রামেন নিতে দরজাটা খোলে আর তখনই মাথা কাটা মনস্টারটা ওর রুমে ঢুকে পড়ে। হিয়নসু বুঝতে পারে এই মনস্টারটা দেখতে পায় না, কিন্তু এর শ্রবণ শক্তি প্রখর, তাই সে শ্বাসও আটকে বসে থাকে। মনস্টারটা কিছু না পেয়ে বের হয়ে যায়। সিন শিফট হয়। নিচের ফ্লোরের সবাই পিয়ংকে বেঁধে রেখেছে। সিওক ওকে মারতে যায় কারণ তারা ভাবছে পিয়ং মনস্টার হয়ে ওদেরকে মেরে ফেলবে। সিওক আক্রমণ করতেই যাচ্ছিল।
তখন পিয়ং মাথা দিয়ে বাড়ি মেরে সিওককে বেহুশ করে দিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে জেহুন আর জিসু যাওয়ার সময় এক রুম থেকে কারো শব্দ শুনতে পায়। ভেতর থেকে লোকটি ঘরের পাসওয়ার্ড বলে। ওরা ভেতরে গিয়ে একটা মানুষকে বাজে অবস্থায় আটকে রাখা দেখতে পায়। এই লোকটি কিন্তু সেই মানুষটা যাকে গল্পের শুরুতে পিয়ং টর্চার করছিল। লোকটির নাম চই। চই ওদের মিথ্যে বলে। সে বলে তার অ্যাপার্টমেন্টে একটা চোর ঢুকেছিল আর সেই চোরটা তাকে মেরে এই অবস্থা করেছে। এরপর চই ওদের দুজনের সাথে যেতে থাকে। হিয়নসু আবারও নিজেকে মারতে যাচ্ছিল। একে তো এমনি আত্মহত্যা করতে চাইতো, তার উপর ওর মাঝে মনস্টারের প্রথম লক্ষণ দেখা গিয়েছে। তখনই ও শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে জানালায় গিয়ে উকি মেরে দেখে এক লোক তার বাচ্চাদের রুমে রেখে জানলা দিয়ে নিচে যাচ্ছিল খাবার আনার জন্য। তখনই একটা মনস্টার ওনাকে ধাক্কা দিলে উনি নিচে পড়ে যায়। বাচ্চারা তখন চিৎকার করে ওঠে। বাচ্চাদের শব্দ শুনে মনস্টারটা বাচ্চাগুলোকে আক্রমণ করতেই যাচ্ছিল। এ সময় হিয়নসু বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য ওর পিসিটা মনস্টারের দিকে ছুঁড়ে মারে। আর তখনই মনস্টারটা ওর দিকে ছুটে আসে আর ওকে সাপের মতো পেঁচিয়ে ফেলে। ওকে প্রায় মেরে ফেলতেই যাচ্ছিল, তখন ওর প্রতিবেশী দুশিক মনস্টারটিকে মেরে ওকে বাঁচিয়ে নেয়। দুশিক আগে একজন আর্মি অফিসার ছিল। উনি যে কোনো জিনিসকে অস্ত্রে পরিণত করতে পারে। হিয়নসু বাচ্চাদের বাঁচানোর জন্য দুশিকের কাছে সাহায্য চায়, কিন্তু উনি কোনো সাহায্য করতে পারবে না বলে, কারণ উনি পঙ্গু। দুশিক বলে এই মনস্টারদের থেকে বাঁচার একটাই উপায় আছে, ওদের দেখলে সেখান থেকে পালিয়ে যাও, কারণ ওদেরকে মারা যায় না। উনি হিয়নসুকে একটি ইলেকট্রিক উইপন বানিয়ে দেয় মনস্টার থেকে নিজেকে বাঁচানোর জন্য। যাওয়ার পথে মাথা কাটা মনস্টারটি ওর সামনে আসে। হিয়নসুর অস্ত্র ব্যবহার করে মনস্টারটাকে বেহুশ করে বাচ্চাগুলোর কাছে যায়। এর মধ্যে ইলেকট্রিসিটি চলে যায়। হিয়ক বেসমেন্টে গিয়ে কিয়ংকে পাওয়ার মিটার চেক করতে বলে। কিয়ং চলে যায় চেক করতে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় বেসমেন্টে একটি মনস্টার রয়েছে আর সেটা হিয়ক দেখেছে। তারপরেও সে কিয়ংকে বেসমেন্টে পাঠিয়েছে, কারণ কিয়ং সবার থেকে বেশি শক্তিশালী। হিয়নসু বাচ্চাদেরকে নিয়ে বের হচ্ছিল, তখনই তার নাক থেকে আবারও রক্ত বের হতে শুরু করে। তাই সে বাচ্চাগুলোকে তার থেকে দূরে থাকতে বলে আর তাড়াতাড়ি দুশিকের রুমে চলে যেতে বলে। এই সময় হিয়নসুর সামনে তার ভিতরে থাকা মনস্টারটা আসে আর তাকে তার অতীত মনে করিয়ে দেয়। ফ্ল্যাশব্যাকে আমরা হিয়নসুর অতীত দেখতে পাই। স্কুলে তাকে অনেক বুলি করা হতো, এজন্য কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছে। এরপর থেকেই ও অনেক গম্ভীর হয়ে যায়। সারাদিন রুমে একা থাকতো। একদিন ওর পরিবারের সাথে ট্যুরে যাচ্ছিল, তখন গাড়িতে ওর বাবা ওকে অনেক বকে এমন লাইফ লিড করা আর সারাদিন রুমে একা থাকার জন্য। হিয়নসু তখন ভায়োলেন্ট হয়ে যায় আর বলে এসব আপনাদের জন্য হয়েছে। হিয়নসুর ধারণা ছিল ওকে ওর পরিবারের কেউই ভালোবাসে না, কারণ তারা ওর স্কুলের বুলির ব্যাপারটা জানার পরেও কোনো অ্যাকশন নেয়নি। এভাবে তর্কাতর্কি করতে করতে হিয়নসুর সাথে তার বাবার ঝগড়া লেগে যায়। তখন হিয়নসু রেগে বলে তোমাদের জাস্ট মরে যাওয়া উচিত। ঠিক তখনই ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে ও বাদে ওর পরিবারের সবাই মারা যায়। এখান থেকেই ওর জীবন আরও যন্ত্রণার হয়ে গেছে। এরপর দেখতে পায় ও রাস্তা দিয়ে হাঁটছে আর সব মানুষগুলো একে একে গায়েব হয়ে যাচ্ছে। হিয়নসুর হ্যালুসিনেশন হচ্ছে। এমন সময় সে আবার তার ভেতরের মনস্টারটিকে দেখতে পায়। সে বলে তুমিই তো চাও দুনিয়ার সবাই যেন গায়েব হয়ে যায়। তুমি যা যা ঘৃণা করো সেসব কিছু আমি গায়েব করে ফেলতে পারবো। তুমি শুধু এর বিনিময়ে মেনে নিবে তুমি আর আমি একই। কিন্তু হিয়নসু মেনে নেয় না। প্রেজেন্টে দেখা যায় বড় এক মনস্টার ওদের উপরে হামলা করে। হিয়নসু মনস্টারের পা ধরে রেখে বাচ্চাদের পালাতে বলে। বাচ্চারা যাওয়ার পর মনস্টার ওকে অনেক মারে। এই শব্দ জেহুন আর জিসু শুনতে পায় আর তাড়াতাড়ি বেরিয়ে আসে। জেহুন ওর তলোয়ার দিয়ে মনস্টারটিকে আঘাত করে হিয়নসুকে বাঁচিয়ে নেয়। ওরা দেখে হিয়নসুর চোখের কালার কালো থেকে নর্মাল হয়েছে। জিসু তখন হিয়নসুকে মারতে চায়, কিন্তু জেহুন তাকে বাধা দেয়। বলে যতক্ষণ পর্যন্ত ও পুরোপুরি মনস্টারে পরিণত না হচ্ছে ততক্ষণ আমরা ওকে মারব না। হিয়নসু ওদের কাছে সাহায্য চায় বাচ্চা দুটোকে বাঁচানোর জন্য। এদিকে বাচ্চারা দুশিকের রুমের দিকে যাচ্ছিল, তখনই মাথা কাটা মনস্টারটা ওদের সামনে চলে আসে। হিয়নসু ওদেরকে বলে দিয়েছিল মাথা কাটা মনস্টার দেখতে পায় না, কিন্তু সে যে কোনো সামান্য শব্দও শুনে নিতে পারে। এজন্য ওরা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, যাতে করে মনস্টার ওদের উপস্থিতি টের না পায়। তখনই বড় মনস্টারটাও ওখানে চলে আসে। মাথা কাটা মনস্টার শব্দ শুনে বড় মনস্টারের উপর হামলা করে। এতে বড় মনস্টারটা অনেক রেগে গিয়ে মাথা কাটা মনস্টারটাকে প্রচুর মারে আর বিল্ডিং থেকে ফেলে দেয়। এই সুযোগে বাচ্চারা উপরের ফ্লোরে যেতে থাকে। ওদের পিছু পিছু বড় মনস্টারটাও চলে আসে। এ সময় মনস্টারের সামনে মিস সুক এসে পড়ে।
অন্যদিকে কিয়ং বেসমেন্টে ইলেকট্রিক লাইন অন করে দেয় আর লাইট জ্বলে ওঠে। এরপরও ফিরে আসতে গেলে পেছন থেকে এক মনস্টার ওকে অন্ধকারে টেনে নিয়ে যায়। নিচে সবাই প্রেসিডেন্টের নিউজ দেখছিল। প্রেসিডেন্ট সবাইকে শান্ত থাকতে বলে আর বলে তারা সব কিছু সামলে নেবে। এ সময় প্রেসিডেন্ট নিজেই ইনফেক্টেড হয়ে যায়। আর্মি ফোর্সরা ওনাকে কন্ট্রোল করতে পারছিল না আর তাই শ্যুট করে দেয়। এটা দেখে সবার অবস্থা খারাপ হয়ে যায়। যেখানে দেশের প্রেসিডেন্টের এই অবস্থা, সেখানে নিজে সুস্থ স্বাভাবিক থাকার কথা চিন্তা করাও তো বিলাসিতা। মিস সুক ওই মনস্টারটাকে অনুরোধ করে বাচ্চাদের ছেড়ে দিতে। অবশ্যই মনস্টারের এত ইমোশন নেই, তাই সে মিস সুকের কথা শোনার বদলে তাকে মারতে থাকে। এখানে আমরা জানতে পারি উনি জানে ওনার বাচ্চাটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তবে উনি সেটা মানতে পারেনি আর তাই সে তার বাচ্চার স্ট্রলারটি নিয়ে ঘুরে বেড়ায়। এ সময় মনস্টারটি ওনার বাচ্চার স্ট্রলারটি ভেঙে ফেলে আর এটা দেখে উনি প্রচণ্ড রেগে গিয়ে বড় মনস্টারটির কাঁধে চেপে তাকে মারতে থাকে। এই পর্যায়ে এসে আমরা দেখতে পাই উনি নিজেও ইনফেক্টেড হয়ে গেছে। এর মধ্যে যিশুরা 3 জন চলে আসে। যিশু হিয়নসুকে বলে বাচ্চাদের নিয়ে চলে যেতে। হিয়নসু ওদেরকে 1408 নম্বর রুমে আসতে বলে বাচ্চাদের নিয়ে ওখান থেকে চলে যায়। জেহুন মনস্টারটিকে ভোরকে ওর পিছু পিছু নিয়ে যেতে থাকে। এভাবেই ও মনস্টারটিকে জানলার কাছে নিয়ে আসে আর ট্রিক খাটিয়ে ওটাকে নিচে ফেলে দেয়। এদিকে যিশু দেখে মিস সুকের চোখের কালার বদলে নর্মাল হয়ে গেছে, তাই যিশু আর ওনাকে কিছু বলে না। ওনাকে দূষিকের রুমে এগিয়ে দিয়ে জেহুনকে খুঁজতে চলে যায়। যিশু প্রথমে অনেক ভয় পেয়ে যায়, ও ভাবে জেহুন হয়তো মারা গেছে, কিন্তু ওকে ঠিকঠাক দেখে ওর উপরে অনেক রাগ করে আর বলে, মরার কি অনেক শখ হয়েছে তোমার? আমি জানি তুমি সৃষ্টিকর্তাকে অনেক পছন্দ করো, কিন্তু তার মানে এই না যে তোমাকে এখনই ওনার কাছে যেতে হবে। এরপর ওরা দুজন যিশুর রুমে যায় প্রয়োজনীয় জিনিসপত্র আনতে, কিন্তু রুম এলোমেলো দেখে জেহুনুকে আটকে বলে এখানে হয়তো কেউ এসেছে। পরে জানতে পারে যিশু এভাবেই থাকে। জিনিসপত্র নিয়ে ওরাও দূষিকের রুমে যায়। সবাই একসাথে খাওয়া দাওয়া করে আর বাচ্চারা তাদের নাম বলে। মেয়েটার নাম সুইয়ং আর ছেলেটার নাম ইয়ংসু। সবাই অনেক ইমোশনাল হয়ে যায় পরিস্থিতির কথা ভেবে। নিচে সৈনিক লি হিয়ককে বলে লাইট তো কখন চলে এসেছে, কিয়ং এখনো আসছে না কেন? আমরা দেখতে পাই বেসমেন্টে কিয়ংকে একটি মনস্টার আটকে রেখেছে। অন্যদিকে পিয়ং চোয়ের রুমে গিয়ে ওনাকে না পেয়ে অনেক রেগে যায়। সিয়ক নামের লোকটির নিচের ফ্লোরে একটি সুপার শপ ছিল। উনি ওখানে ঢুকে দরজাটা আটকে রেখেছে, কাউকেই সে খাবার দিচ্ছিল না। সে বলে, আমি কি চ্যারিটি ইভেন্ট খুলে বসেছি নাকি? খাবার চাইলে টাকা নিয়ে আসো। এই লোকটা যত পরিমাণ খাটাস, তার ওয়াইফ মিস আন ততটাই ভালো। মিস আন ওনার হাজব্যান্ডকে বলে সবাইকে খাবার দেওয়ার জন্য। এটা শুনে লোকটা মিস আনকে মারতে থাকে। এ সময় চই লাগেজে করে অনেক খাবার এনে সবাইকে দেয়, সবার সাথে বন্ধুত্ব করার জন্য, কারণ সবাই ওর পাশে থাকলে পিয়ং ওকে মারতে পারবে না। এ সময় এক মহিলা ওর লাগেজে রক্ত দেখতে পায় আর ওনার কুকুরটাও ঘেউ ঘেউ করতে থাকে। এতে চই নামের লোকটিকে সন্দেহজনক মনে হয়। হিয়ক বিল্ডিংয়ের মাইকে অ্যানাউন্স করে দেয় বিল্ডিংয়ে যারা এখনও সুস্থ আছে তারা সবাই যেন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিচে চলে আসে, কারণ নিচের ফ্লোর সেফ আছে। সে বলে আমাদের বাঁচতে হলে সবাইকে একসাথে থাকতে হবে। এই সুযোগে মিস চা বিল্ডিংয়ের শাটারটি খুলে দেয়, কারণ উনি লোকেশনে দেখেছে ওনার মেয়ে বিল্ডিংয়ের অনেকটা কাছে চলে এসেছে। সবাই ওনাকে আটকানোর চেষ্টা করে যাতে উনি বের হতে না পারে। এমন সময় তারা সামনে তাকিয়ে দেখে তার মেয়ে শাটার খোলা দেখে ওদিকেই আসছিল। তখনই ও হোঁচট খেয়ে পড়ে যায়। সৈনিক লি দৌড়ে ওকে বাঁচাতে যায়, কিন্তু বড় জিহ্বাওয়ালা মনস্টারটি ওদের উপরে হামলা করে দেয় আর ওরা দুজনেই ওখানে মারা যায়। এটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। হিয়ক আবার শাটারটা আটকে দিতে যায়, তখনই মনস্টারটা ওর উপর হামলা করে, কিন্তু ও বেঁচে যায়। মিস চা ওনার মেয়ের মৃত্যুর জন্য হিয়ককে দোষ দিতে থাকে। অ্যানাউন্সমেন্ট শোনার পর জেহুন আর যিশু নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হিয়নসুও ওদের সাথে যেতে চায়। এদিকে আমরা নতুন দুজন ক্যারেক্টারকে দেখতে পাই, গিলসপ আর ইউরি। গিলসপ একজন রিটায়ার্ড আর্মি অফিসার আর ইউরি হলো ওনার নার্স। তবে তাদের সম্পর্কটা বাবা মেয়ের মতো। তারা দুজনও নিচের ফ্লোরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নিচে কুকুরওয়ালা মহিলাটি মিস আনকে বলে ফায়ার ফাইটার কিয়ং আর তার ফিয়ন্সি এই বিল্ডিংয়ে একসাথে থাকতো, কিন্তু ওদের বিয়ের ঠিক 2 দিন আগেই ওর ফিয়ন্সি মারা গিয়েছে। এটা শুনে মিস আনের বেশ খারাপ লাগে। বেসমেন্টে কিয়ং একটা মনস্টার থেকে নিজের জীবন বাঁচিয়ে পালাচ্ছিল। ওই সময় ওর ফোনটি অন্য পাশে পড়ে যায়, যেখানে একটা কাঁটাতারের বেড়া দেওয়া। তখনই ও দেখতে পায় ফোনে ওর ফিয়ন্সের নাম্বার থেকে কল এসেছে। ও ভাবনায় পড়ে যায়, ওর ফিয়ন্সি তো মরে গেছে, তাহলে কে কল করলো?
কিয়ং ফোনটা নেওয়ার অনেক চেষ্টা করলেও বিফল হয়। বেসমেন্ট থেকে ফিরে এসেই ও হিয়ককে জোরে একটা ঘুষি মারে। ও বুঝতে পারে বেসমেন্টে যে মনস্টার আছে সেটা হিয়ক জানতো, তাও ওকে সে কিছুই বলেনি। এর ফলে সেখানেও মারা পড়তে পারত। অন্যদিকে একই সময়ে দেখানো হয় সারা শহরে মার্শাল ল প্রতিষ্ঠা করা হয়েছে। এখন যা কিছু হবে সব আর্মিরা দেখবে। আরও বলা হয় এই ভাইরাস রক্ত, কামড় কিংবা বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে না, এটা মানুষের ডিজায়ারের সাথে জড়িত। এই ভাইরাস ছড়ায় মানুষের ইচ্ছা শক্তির মাধ্যমে। ব্যাপারটা এমন, কোনো মানুষ যদি কোনো কিছু অনেক বেশি করে চায় সে সেরকম একজন মনস্টারে পরিণত হবে। ধরুন জিনিসটা এরকম, কেউ একজন তার জীবন নিয়ে খুবই হতাশ, নিজেকে দুর্বল ভাবে। এখন সে নিজেকে খুনি হিসেবে কল্পনা করে, ফলে সে একজন খুনি মনস্টারে পরিণত হবে। এদেরকে মারার ওয়েও এখনো পর্যন্ত জানা যায়নি। এরা সহজে নিজের ভেতর প্রতিষেধক তৈরি করতে পারে, তবে একটা নির্দিষ্ট সময় রয়েছে যখন এই মনস্টারকে মারা যায়। সেটা হচ্ছে যখন কেউ ধীরে ধীরে মনস্টার হতে চলেছে, ওই সময় যদি তাকে মেরে ফেলা যায়। কারণ ওই সময় ওদের ভেতর মনস্টারের যে পরিমাণ শক্তি থাকে সেটা পুরোপুরি গ্রো করেনি। এভাবেই মনস্টারকে মারা সম্ভব। এই সময়টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। এদিকে দেখানো হয় জেহুন, জিসু আর হিয়নসু নিচে নামার সময় একটা মনস্টার হিয়নসুকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে করে ও 9 নম্বর ফ্লোর থেকে সোজা নিচে পড়ে এবং ওর মাথা ফেটে যায়। দেখে মনে হয় জায়গাতেই মারা গেছে সে। কিন্তু কয়েক ঘন্টা পর যখন ওর হুঁশ ফিরে আসে তখন ইউন তাকে বলে, তোমাকে আমি এই বিল্ডিংয়ে সুইসাইড করতে নিষেধ করেছিলাম না, এরপরেও কেন ঝাঁপ দিয়েছ? হিয়নসু দেখে সে অনেকটা ঠিক হয়ে গেছে, তার মানে ও ইনফেক্টেড। সবাই হিয়নসুর পড়ে যাওয়া দেখেছিল, এরপরেও যেহেতু ওর ঠিক আছে তার মানে ও ইনফেক্টিভ, সেটা সবাই বুঝতে পারে। উপস্থিত অনেকে ওকে মেরে ফেলতে চায়, যা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এতে করে হিয়ক ভোট করার সিদ্ধান্ত নেয়, ওকে এখানে রাখা হবে নাকি মেরে ফেলা হবে সেটা নিয়ে। কিন্তু ভোট সমান সমান হয়। এখানে দেখা যায় সিওক রেগে যান, তিনি চান হিয়নসুকে মেরে ফেলতে। তখনই দেখা যায় ওনার নাক দিয়েও রক্ত বের হয়ে আসে। সবার নিরাপত্তার কথা চিন্তা করে ওদেরকে আলাদা কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে চই পিয়ংয়ের সামনে পড়ে। পিয়ং ওকে দেখেই মারা শুরু করে। চই সবার সামনে গিয়ে বলে, আমি ইনফেক্টেড, আমাকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দাও। এমনটা করার কারণ হলো সে পিয়ংয়ের কাছ থেকে বাঁচতে চাচ্ছিল। জেহুন বুঝে ফেলে চই মিথ্যা কথা বলছে, তবে চই এক প্রকার জোর করেই কোয়ারেন্টাইন রুমে ঢুকে যায়। দেখা যায় চই আর পিয়ং যখন মারামারি করছিল সেই সময় পিয়ং চইয়ের রুমের চাবি নিজের কাছে নিয়ে নেয়। অন্য সিনে দেখানো হয় মিস আন কিয়ংকে প্রেগন্যান্সি কিট দেয় টেস্টের জন্য, কারণ ওর মধ্যে প্রেগন্যান্সির অনেক লক্ষণ দেখা গিয়েছে। কিয়ং টেস্ট করে দেখে সে আসলেই প্রেগন্যান্ট। ওপরে সুইয়ং দুশিককে বলে, মিস সুক 1 ঘন্টা হলো বাথরুমে গেছে, এখনও বের হয়নি। দুশিক দেখে মিস সুক মনস্টারে পরিণত হয়েছে, দেখতে অনেকটা বাচ্চার মতো। মিস সুক তার বাচ্চাকে অনেক বেশি মিস করতো বলে তিনি বাচ্চা মনস্টারে পরিণত হয়েছেন। মিস সুক দুশিককে বলেছিল তিনি যদি কখনো মনস্টার হয়ে যান তাহলে যেন তাকে মেরে ফেলা হয়। মনস্টারে পরিণত হওয়ার আগে তিনি সুইয়ং আর ইয়ংসুর জন্য মাফলার বানিয়েছিলেন, এমনকি তাদের জন্য খাবারও বানিয়ে রেখে গেছেন। দুশিক অনেক চেষ্টা করেও মিস সুককে মারতে পারেন না। এই পর্যায়ে আমরা জানতে পারি হিয়ক হিয়নসুকে বাঁচিয়েছে ওকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য, যেন হিয়নসু বিল্ডিংয়ের বিভিন্ন জায়গা থেকে প্রয়োজনীয় জিনিস আনতে পারে। হিয়ক হিয়নসুর কাছে জানতে চায় তার কাছে থাকা হাতিয়ার কে বানিয়েছে। হিয়নসু তাকে দুশিকের কথা বলে। কিয়ং ওকে দুশিককে নিয়ে আসতে বলে, যাতে দুশিক মনস্টারদের মারতে ওদের সাহায্য করতে পারে। হিয়নসু তাকে জানায় ওখানে একজন মহিলা আর 2টো বাচ্চা রয়েছে। হিয়ক হিয়নসুকে বলে তার মেইন উদ্দেশ্য হবে দুশিককে আনা। যদি অবস্থা খারাপ হয় তাহলে যেন সে অন্যদের বাদ দিয়ে যে করেই হোক দুশিককে নিয়ে আসে। হিয়নসু চলে গেলে কিয়ং হিয়ককে বলে সে এভাবে কারো জীবন নিয়ে খেলার অধিকার রাখে না। হিয়ক তাকে জানায় এছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। হিয়ক বলে, আমি চেয়েছিলাম হিয়নসু আমাদের সাথে থাকুক, সেজন্য আমি হিয়নসুর পক্ষে আগে থেকেই অনেকগুলো ভোট বানিয়ে রেখেছিলাম, কিন্তু সেটার প্রয়োজন পড়েনি, কারণ সবাই ওকে বাঁচাতে চেয়েছে। তুমি কি ভাবছো সবাই ওর প্রতি মায়া দেখাচ্ছে? ওরকম কিছুই না। সবাই আসলে ভয় পাচ্ছে কোন সময় না তারা নিজেরাই মনস্টারে পরিণত হয়। আর হ্যাঁ, সরকার ঘোষণা দেওয়ারও আগে কেউ একজন ভাইরাসটার ব্যাপারে সবকিছুই জানতো। হিয়ক কিয়ংকে ক্রুয়ের আর্টিকেলটা দেখায়। এটা দেখে কিয়ংয়ের মনে পড়ে ওর ফিয়ন্সি স্যাংঅনের ট্যাবে ক্রু নামে কিছু একটা দেখেছিল, তবে আর্টিকেলটা পড়ার আগেই স্যাংঅন সেটা সরিয়ে নেয়। এর অর্থ স্যাংঅনই এই আর্টিকেলটি লিখেছিল এবং সে একেবারে শুরুর দিকেই আক্রান্ত হয়।
হিয়নসু আর পিয়ং যখন ওপরে যাচ্ছিল ওই সময় হিয়নসু ধীরে ধীরে মনস্টারে পরিণত হতে থাকে। পিয়ং তাকে একটা ঘুষি মারলে সে হুঁশে ফিরে আসে। আর ঠিক তখনই একটা মনস্টার এসে পিয়ংয়ের উপর হামলা চালায়। এই সময় ইউরি আর গিলসপ এসে ওদেরকে বাঁচায়। রুমে এসে ইউরি পিয়ংয়ের জখমে ওষুধ লাগিয়ে দিতে চায়, কিন্তু সে খুবই বাজে আচরণ করে তাকে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইউরি হিয়নসুকে ওষুধ লাগাতে গেলে সে জানায় সে ঠিক আছে। হিয়নসু নিজের আঘাত লুকাতে চায়, তবে গিলসপ ওকে বাধ্য করে হাত সরানোর জন্য। ওই মুহূর্তে তারা জেনে যায় হিয়নসু ইনফেক্টেড। এজন্য গিলসপ তাকে ওই মুহূর্তে ওখান থেকে চলে যেতে বলে, যাতে করে ওর কারণে ওখানে কোনো সমস্যা না হয়। হিয়নসু চলে যেতে রওনা হলে গিলসপ হাসতে শুরু করে আর বলে উনি মজা করছিলেন। এরপর উনি বলেন, যেখানে কয়দিন পর আমি নিজেই মারা যাব সেখানে আমার মরার ভয় কিসের আবার। তবে আমার অনেক দিন বেঁচে থাকার ইচ্ছা, তার চেয়ে বড় ইচ্ছা হলো মরার আগে হিরো হতে চাই আমি। এরপর ওরা দুইজন হিয়নসুর সাথে দুশিকের রুমে আসে। দুশিক তাদেরকে মিস সুকের মনস্টার রূপটি দেখায়। উনি কারো কোনো ক্ষতি করছিলেন না, তার মানে সব মনস্টার খারাপ হয় না। সিন শিফট হয়ে চুইকে দেখানো হয়। সে বুঝতে পারে পিয়ং ওর রুমের চাবি নিয়ে গেছে। এতে করে সে অনেক রেগে যায়। এদিকে দেখানো হয় পিয়ং চইয়ের রুমে প্রবেশ করেছে। তখন আমরা জানতে পারি চই ভালো মানুষ না, সে একজন সিরিয়াল কিলার। ছোট বাচ্চাদের কিডন্যাপ করে তাদের উপর নির্যাতন করে তাদেরকে মেরে ফেলতো। এসব দেখে পিয়ং রেগে মেগে নিচে নামতে থাকলে ওর ফোনটা পড়ে যায়, আর সেই ফোনটা চলে যায় জেহুনের হাতে। চই সবাইকে জানায় সে আসলে ইনফেক্টেড না। সে একটা হাতুড়ি নিয়ে বের হয়ে পিয়ংকে দেখে হামলা করে। পিয়ং যেহেতু শক্তিশালী ছিল তাই চই তার সাথে পেরে ওঠে না। পিয়ং সবার সামনে তাকে মেরে ফেলে। আসলে পিয়ং কোনো খারাপ মানুষ না, সে সিরিয়াল কিলারকে ধরে বাচ্চাদেরকে বাঁচাতে চাইছিল। এরপর সে চইয়ের লাশ বাইরে নিয়ে আসে, আর মিস চায়ের মেয়ে আর সৈনিক লিয়ের লাশটা ভেতরে নিয়ে আসে, আর নিজে বাইরে থাকার জন্য শাটার বন্ধ করে দিতে থাকে। তবে জেহুন ওকে ভেতরে নিয়ে আসে। মিস চা তার মেয়ের লাশটা শেষবারের মতো জড়িয়ে ধরে। এরপর মিস চা ইয়ংসু আর সুইয়ংয়ের খেয়াল রাখা শুরু করে। উনি হারিয়েছেন ওনার মেয়েকে আর বাচ্চারা হারিয়েছেন তাদের বাবাকে। তিনজন একসাথে স্বজন হারানোর কান্নায় ভেঙে পড়ে। পরদিন সবাই মিলে মৃতদের বিল্ডিংয়ের ভেতরে কবর দেয়। এই সময়ে তারা বাসাটাকে আরও বেশি সুরক্ষিত করতে থাকে, যাতে করে বাইরে থেকে কোনো মনস্টার ওদের উপর হামলা করতে না পারে। অন্যদিকে হিয়নসু জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন উপরে যেতে থাকে প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য। এরপর ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় পিয়ংয়ের গল্প। সময়টা 2000 সালের সেপ্টেম্বর। এক সাইকো মজার ছলে ওদের ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে তার পরিবারের সবাই মারা যায়, ও কোনোভাবে বেঁচে যায়। কিন্তু এতে ওর শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় ওই সাইকোকে বড় কোনো শাস্তি আদালত দিতে পারেনি। অল্পদিন পরে ছেড়ে দেয় লোকটাকে। তবে পিয়ং এটা মানতে পারেনি, তাই সে নিজ হাতেই সেই খুনিকে খুন করে। কাহিনী শিফট হয় 2020 সালে। একটা লোক তার বাচ্চা মেয়ের ছবি পিয়ংকে দেখিয়ে বলে তার মেয়ে অনেক দিন ধরে গায়েব। তার মেয়েটাকে বাঁচানোর অনুরোধ করে, আর লোকটার কাছে যা টাকা থাকে সব পিয়ংকে দিয়ে দিতে চায়। শুরুতে পিয়ং রাজি না হলেও লোকটার অবস্থা দেখে রাজি হয়। পিয়ং ওই বাচ্চাটিকে খোঁজার জন্যই গ্রিন হোম নামক বিল্ডিংটিতে আসে। তবে এসেও সে বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। পিয়ংয়ের হুঁশ ফিরে আসতেই দেখতে পায় সে ইউরির গলা চেপে ধরেছে। আসলে ইউরি তার চিকিৎসা করছিল ওই সময়। গলা চেপে ধরা ইউরির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এমনিতেই ওর শ্বাসকষ্ট রয়েছে। দেখানো হয় পিয়ং ওই বাবার থেকে নেওয়া টাকাগুলো পুড়িয়ে ফেলেছে, কারণ সে ব্যর্থ হয়েছে। জেহুন এসে ওর ফোনটা ফেরত দেয় আর সরি বলে ফোনের মেসেজ পড়েছে বলে। ওদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হতে থাকে। অন্যদিকে যিসু অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সবাই ভাবে ও ইনফেক্টেড হয়েছে, তাই ভয়ে ওকে আটকে ফেলে। কিন্তু একটু পরই ও আবার স্বাভাবিক হয়ে যায়। কিয়ং ওর ফোন বেসমেন্ট থেকে নিয়ে ওখান থেকে বের হয়ে পড়ে ওর ফিয়ন্সির ট্যাব আনার জন্য, যাতে করে জানতে পারে ওই ক্রু আর্টিকেলে কী এমন লেখা আছে। এদিকে উপস্থিত সবার জন্য কিছু রুলস তৈরি করা হয়। প্রথম রুলস হলো সবাই 2-3টা গ্রুপে বিভক্ত হয়ে থাকবে, আর বিপজ্জনক কিছু দেখলে সবাইকে জানাবে। দ্বিতীয় রুলস হলো দিনে সবাইকে একবার খাবার দেওয়া হবে। 3 নাম্বার রুলস হলো রাত 8টা বাজলে সবাইকে তাদের শরীরের টেম্পারেচার মাপতে হবে। আর 4, আক্রান্ত লোকদের কোয়ারেন্টাইনে রাখা হবে। হিয়নসু প্রতিদিন উপরে গিয়ে সবার প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিতে থাকে, আর এরপর নিচে এসে নিজেই নিজেকে কোয়ারেন্টাইন রুমে বন্দি করে ফেলে। দুশিকের ওর জন্য খুব খারাপ লাগে, কিন্তু ওনার কিছুই করার নেই। কিছু মানুষ খুবই আজে বাজে জিনিস আনার জন্য ওকে উপরে পাঠায়। হিয়নসু যখনই উপরে যায় সাথে কিছু ট্র্যাপ সৃষ্টি করে আসে, যাতে করে মনস্টার ওর কাছাকাছি এলেই আগে থেকেই ও টের পেতে পারে।
এবার একটা স্পিড মনস্টার ওর উপরে হামলা করে বসে। হিয়নসু অনেক কষ্টে বেঁচে ফেরে। এর মাঝে সিয়কও মনস্টার হয়ে যায়। মিস আন ওনার স্বামীকে মারতে যান। শেষ সময়ে সিয়ক তার স্ত্রীর কাছে ক্ষমা চান গত 30 বছর ধরে তার উপর করা অত্যাচারের জন্য। এটা শুনে মিস আন কাঁদতে কাঁদতে নিজের স্বামীকে মেরে ফেলেন। এগুলো দেখে হিয়নসুর ভেতরের মনস্টার তাকে ভড়কাতে শুরু করে। ভেতর থেকে মনস্টার বলতে থাকে, তোমার সাথেও এমনটাই হবে। হিয়নসু চুপচাপ কোয়ারেন্টাইন রুমে চলে যায়। কিয়ং তার ফিয়ন্সে যে হাসপাতালে কাজ করত সেখানটায় পৌঁছায়। ফ্ল্যাশব্যাকে দেখায় 2020-এ একদিন হাসপাতালে আগুন লাগে। ওই সময় কিয়ং অনেক খুঁজেও তার ফিয়ন্সির বডি খুঁজে পায়নি। ওর মনে হয় এমনটাও তো হতে পারে ওর ফিয়ন্সি আক্রান্ত ছিল বলে আর্মিরা তাকে নিয়ে গেছে আর সব প্রমাণ নষ্ট করার জন্য ওর অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। তবে কিছু জিনিস ঠিকই পোড়া থেকে বেঁচে যায়। কাহিনী শিফট হয় বর্তমানে। দেখানো হয় কিয়ং তার ফিয়ন্সের অফিসে ঢোকে আর ট্যাবটা ওপেন করে ক্রু আর্টিকেলটি পড়া শুরু করে। ওর ফিয়ন্সি লিখেছে, এটা কোনো রোগ নয়, এটা এক ধরনের অভিশাপ। আমিও এতে আক্রান্ত। জিনিসটা আমার সাথে কথা বলে, তবে আমি ওটাকে আমার উপর নিয়ন্ত্রণ নিতে দিচ্ছি না। 15 দিন পর্যন্ত কেউ যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে তাহলে তারা স্টেবল পিরিয়ডে চলে আসবে। আর যদি আরও 5 দিন নিজেকে কন্ট্রোল করতে পারে তাহলে তারা স্পেশাল ইনফেক্টি হয়ে যাবে। এর মানে হলো তারা নিজেদের ইচ্ছা মতো তাদের পাওয়ারগুলো ইউজ করতে পারবে। আর এদের উপর পরীক্ষা করলেই জানা যাবে কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। আর্টিকেলের পরের লেখাগুলো সে আর পড়তে পারে না, কারণ তখনই কিছু আর্মি এসে ওকে ঘিরে ফেলে আর গ্রেফতার করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। অন্য সিনে দেখানো হয় হিয়নসু আবারও হ্যালুসিনেট করতে থাকে। ওর ভেতরের মনস্টার ওকে বলে, আমাকে তুমি মেনে নাও, আমাকে তুমি মেনে নাও, তাহলে তুমি যা চাইবে আমি সেটাই করতে পারবো। তবে হিয়নসু এতে রাজি হয় না। ও জ্ঞান ফিরে পাওয়ার পর দেখতে পায় ইউন ওর পাশেই বসে আছে। ইউন জানে হিয়নসুর আঘাত নিজে থেকেই ভালো হয়ে যায়, তারপরেও সে ওর শরীরে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ও দেখে হিয়ক আর জিসু হিয়নসুকে আবারও কাজে পাঠাতে যাচ্ছে। এতেও খুব রেগে যায়। সে হিয়নসুকে ডিস্টার্ব করতে নিষেধ করে আর জিসুকে বকতে থাকে। হিয়ক ওকে থামাতে গেলে ইউন বলে, আমাকে শাসন করার তুমি কে? তুমি তো আমার আপন ভাইও না। হিয়ক কষ্ট পেয়ে ওকে থাপ্পড় মেরে বসে। তখন আমরা জানতে পারি ওরা আপন ভাই বোন না। বিল্ডিংয়ে আবারও কারেন্ট চলে গেলে হিয়নসু আবারও বেসমেন্টে যায় মিটার চেক করার জন্য। তখনই স্পাইডার মনস্টার ওকে আটকে ফেলে। বিষয়টা ওরা সিসিটিভিতে দেখতে পায়। কিয়ংকে আর্মিরা জিজ্ঞেস করে স্যাংন কোথায়। তখন আমরা জানতে পারি ওর ফিয়ন্সি নিজের উপর এক্সপেরিমেন্ট করতে দিয়েছিল। হয়তো এতদিনে সে মারা গেছে। আর্মিরা এখন স্পেশাল ইনফেক্টি খুঁজছে যারা 15 দিনের বেশি সার্ভাইভ করে গেছে। এই সময় কিয়ং নিজেকে বাঁচানোর জন্য বলে, আমি এমন একজনকে জানি। আসলে এখানে সে হিয়নসুর কথা বলেছিল, যদিও সে আর্মিদের হিয়নসুর নাম বলে না। অন্যদিকে 3 জন বেসমেন্টে আসে হিয়নসুকে বাঁচানোর জন্য। এর মধ্যেই স্পাইডার মনস্টার ভেতরে এসে দুশিকার সুইয়নের উপর হামলে পড়ে। অন্যদিকে বাকিরা হিয়নসুকে নিয়ে আসার সময় মনস্টার জেগে যায়, দৌড়ে ওদের উপর হামলা করতে আসে। নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা একটা গাড়িতে উঠে পড়ে। আমরা দেখতে পাই একটা দুইটা না, অনেকগুলো মনস্টার ওদের পিছু নিয়েছে। গাড়ির ভেতরেও মনস্টার ওদের উপর হামলা করতে থাকলে তারা নেমে ফাইট করতে থাকে। তখনই গিলসপ তাদেরকে সাহায্য করতে চলে আসেন। উনি ওনার অস্ত্র দিয়ে মনস্টারদের জ্বালিয়ে দেন। তখন আমরা জানতে পারি আগুন ব্যবহার করে মনস্টারদেরকে মারা যায়। একদিকে দুশিক সুইয়ন লড়ছে, অন্যদিকে গিলসপ হিয়করা। বাকিরা ভয়ে রুমের ভেতর লুকিয়ে থাকে। তবে কয়েকটা মেয়ে সাহস করে ওদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। এর মধ্যে হিয়করা বেসমেন্ট থেকে চলে আসে। হিয়নসু স্পাইডার মনস্টারটিকে মেরে ফেলে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় সবাই। হিয়নসুর কাছে সবাই মাফ চায় এতদিন ধরে ওর সাথে বাজে ব্যবহার করার জন্য, যেখানে কিনা হিয়নসু ওদেরকে অনেক সাহায্য করেছে। হিয়ক তাকে কোয়ারেন্টাইনে যেতে মানাও করে না, আবার সবার সাথে থাকতেও বলে না। বলে, তুমি নিজে ঠিক করো তুমি কোথায় থাকবে। আঘাতপ্রাপ্তদের চিকিৎসা করে ইউরি। সে পিয়ংয়ের কাছে ফার্স্ট এইড বক্সটা দিয়ে চলে আসছিল, কারণ পিয়ং অন্য কাউকে নিজের ট্রিটমেন্ট করতে দেয় না। কিন্তু এবার পিয়ং নিজ থেকে ইউরিকে বলে তার চিকিৎসা করতে। ইউরি ট্রিটমেন্ট করতে গিয়ে পিয়ংয়ের গায়ে এত পোড়া দাগ দেখে অবাক হয়ে যায়। রাতের খাবারের সময় কিছু লোক আবারও হিয়নসুকে বাজে দৃষ্টিতে দেখছিল। এটা দেখে সে অন্য পাশে চলে আসে। পিয়ংও খাবার নিয়ে ওখানে চলে যায়। তখন গিলসপ এসে ওদেরকে ওনার সাথে খেতে বলেন। উনি বলেন, তোমাদের আঘাত দেখে ওরা তোমাদের ভয় পাচ্ছে। এই যে আমারটা দেখো, এখন আমারটা দেখলে ওরা আমাকেও ভয় পাবে। আমার শরীরের একটা কিডনি ঠিক আছে। এক ডাক্তার বলেছে আমি নাকি 6 মাসের বেশি বাঁচব না, কিন্তু দেখো আমি ওই ডাক্তারকে ভুল প্রমাণ করেছি।
আর এত বয়সেও ঠিক বেঁচে আছি। এর কারণ কি জানো? আমি সবসময় শক্ত থেকেছি, নিজেকে দুর্বল হতে দেইনি, সময় মতো খাবার খেয়েছি। তোমরাও খাও। ওনার কথা শুনে ওরা খাওয়া শুরু করে। হিয়ক ইউনের জন্য খাবার নিয়ে আসে। ইউনের পায়ে আঘাত দেখে ব্যান্ডেজ করে দেয়। ইউন দেখতে পায় ওর ভাইয়ের গ্লাসটা ভেঙে গেছে, তাই সেটা ঠিক করে দেয়। ইউনও তার ভাইকে ভালোবাসে, কিন্তু রেগে আছে, কারণ হিয়ক তার মেডিকেলের পড়া ছেড়ে দিয়েছে ইউনের ব্যালে ড্যান্সের ফি দেওয়ার জন্য। এরপর হিয়ক দুশিকের সাথে কথা বলতে গেলে দুশিক হিয়কের চশমাটা ঠিক করে দিতে চায়। তখন হিয়ক বলে, আমার কাছে চশমাটা এভাবেই ভালো লাগছে। এমনটা বলার কারণ ওর বোন চশমাটা নিজ হাতে এভাবে ঠিক করে দিয়েছে। দেখা যায় বিল্ডিংয়ের পানির সাপ্লাই খারাপ হয়ে গেছে, খাবারও কমে এসেছে। তাই হিয়ক দুশিককে নিয়ে বেসমেন্টে যায় একটা গাড়িকে মজবুত বানানোর জন্য, কারণ তাদের বাইরে যেতে হবে। এক লোক তাদের কথা শুনে ফেলে। সে ভাবে দুশিকরা খাবার নিয়ে ওদের ফেলে চলে যাবে। সে এটা নিয়ে ঝামেলা শুরু করে দেয়। পিয়ং এসে ওই লোককে ঘুষি মেরে শান্ত করে। অন্যদিকে দেখানো হয় আর্মি অফিসার কিয়ংকে একটা শর্তে ছেড়ে দেয়। সে জানায় প্রথম 14 দিন স্বাভাবিকভাবেই কাটে, তবে 15তম দিনে এসে আক্রান্তদের জন্য কঠিন হয়ে যায়। যাদের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে তাদের কেউই 15 দিনের বেশি বাঁচতে পারেনি। হয় তারা মনস্টারে পরিণত হয়েছে, না হয় মারা গেছে। কিয়ং তখন জানতে চায় একজনও কি 15 দিনের বেশি বাঁচতে পারেনি। আর্মি অফিসার জানায় একজন ছেলে পেরেছিল, তবে সে পালিয়ে গেছে। ও কোথায় গেছে এই বিষয়ে কিছুই আমরা জানতে পারছি না। আর তুমি যে ছেলের কথা বলেছ সে 15 দিনের বেশি পার করেছে। কথা শেষ করে আর্মিটি কিয়ংয়ের হাতে একটা যন্ত্র দেয়। অন্যদিকে হিয়ক সবাইকে জানায় তাদেরকে বাইরে যেতে হবে। তাদের কাছে মাত্র 5 দিনের খাবার মজুত আছে। বাইরে থেকে খাবার আনার জন্য তারা একটা টিম বানায়। এরপর হিয়ক পিয়ংকে খাবারের ইনচার্জ বানিয়ে দেয়। কিছুক্ষণ পর ঝামেলা পাকানো লোকটি পিয়ংয়ের কাছে এসে ক্ষমা চায় ওদেরকে অবিশ্বাস করার জন্য। পিয়ংও লোকটিকে সরি বলে তাকে আঘাত করার জন্য। এসব দেখে জেহুন বলে, তোমার আচরণ দেখে আগের চেয়ে ভালো হচ্ছে। জিসু গিটার বাজাচ্ছে দেখে তার কাছে গিয়ে বসে হিয়নসু। হিয়নসু বলে, মিউজিক শুনে আমার বাড়ির মতো অনুভূতি হচ্ছে, একটা মিষ্টি বাড়ি। পরের সিনেই দেখানো হয় জিসু অসুস্থ। হিয়ক যেহেতু মেডিকেলের ছাত্র ছিল, তাই সে দেখেই বুঝতে পারে জিসুর অ্যাপেন্ডিক্স হয়েছে। অবস্থা ভালো না, দ্রুত সার্জারি করা লাগবে। তা না করা হলে জিসু মারা যাবে। হিয়ক জানায় সে সার্জারি করার যোগ্য না। তখন ইউন রেগে গিয়ে বলে, তুমি কিছু করতে পারবে না? অন্তত যা পারো সেটাই করো। ওপরে ওপরে ইউন সবার সাথে খারাপ ব্যবহার করলেও ভেতরটা তার খুবই নরম। হিয়ক জিসুকে জানায় সার্জারি করলে তার মৃত্যুর চান্স বেশি। তবুও জিসু সার্জারির জন্য রাজি হয়। তার এটা ছাড়া আর কোনো পথ নেই। ফলে হিয়ক সার্জারি করতে রাজি হয়ে যায়। সবাই মিলে তাদের কাছে থাকা জিনিসপত্র দিয়ে একটা অপারেশন থিয়েটারের মতন বানিয়ে ফেলে। সার্জারি করার জন্য সার্জারির জিনিসপত্র, ওষুধ আর খাবার প্রয়োজন। সেগুলো আনার জন্য হিয়নসু, পিয়ং আর ইউরি যাবে। তারা বের হওয়ার সময় পিয়ং হিয়নসুকে বলে, অবস্থা যদি খারাপের দিকে যায় তাহলে হাসপাতালের দিকে যাবে। জিসুকে বাঁচানোই আমাদের মূল উদ্দেশ্য, খাবার না আনলেও চলবে। এরপর তারা 3 জন বের হয়ে যায়। আমাদেরকে আজকে কত তারিখ সেটা দেখানো হয়, 25শে আগস্ট। হিয়নসু বলে, আজকের দিনটাকে আমি ঠিক করেছিলাম আত্মহত্যা করার জন্য, তবে আজ আমি এখান থেকে বের হচ্ছি বাঁচার জন্য। ফ্ল্যাশব্যাকে হিয়নসুর গল্প দেখানো হয়। একসময় হিয়নসু খুবই হাসি খুশি ছিল। একদিন সে লক্ষ্য করে একজন নতুন ছাত্র ব্যান্ডিং মেশিনের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটির কাছে টাকা নেই ভেবে সে ছেলেটিকে কিছু টাকা দেয়। তখনই একটা ফুটবল উড়ে আসায় ছেলেটি নিচে পড়ে যায়। হিয়নসু হাত বাড়িয়ে দেয় ছেলেটিকে তোলার জন্য। ছেলেটির নাম দোহুন, বেশ বড়লোকের সন্তান। ও হিয়নসুর এত ভালো আচরণ সহ্য করতে পারে না, তাই সে বিভিন্নভাবে হিয়নসুকে বুলি করতে শুরু করে। মাঝে মাঝে তো আঘাতও করে। ক্লাসের সবাইকে হুমকি দেয় কেউ যদি হিয়নসুর সাথে কথা বলে তাহলে তাকে সে মেরে ফেলবে। একদিন দোহুন হিয়নসুকে মেরে বলে, তোর বাবা তো আমাদের কোম্পানিতে কাজ করে, তাকে চাকরি থেকে বের করে দেব নাকি? শুনেছি এই বয়সে এসে কারো চাকরি চলে গেলে সে আত্মহত্যা করে বসে। এটা শুনে হিয়নসু রেগে গিয়ে বলে, যা করার আমার সাথেই কর। আমার বাবার সাথে ভুলেও কিছু করতে যাবি না। আমার সাথে তুই এসব কেন করছিস বলবি? দোহুন জানায়, যেদিন তুই আমাকে নোংরা কয়েনগুলো দিয়েছিলি সেদিন আকাশ পরিষ্কার ছিল, এটাই কারণ। মানে হলো হিয়নসু কোনো কিছু না ভেবে শুধুমাত্র তাকে হেল্প করার জন্য এগিয়ে এসে কয়েনগুলো দেওয়ার ফলে সেটা তার ইগোতে লেগেছে। কোনো কারণ ছাড়াই দোহুন এসব করছে। দোহুন আরও বলে, তুই তোর পরিবারকে বাঁচানোর জন্য সব সহ্য করছিস, কিন্তু তোর পরিবার তোর জন্য কি করছে? কিছুই না। হিয়নসু সহ্য করতে না পেরে তার পরিবারকে এই ব্যাপারে জানায়, কিন্তু তার পিতামাতা কোনো ব্যবস্থা নেয় না, উল্টো তাকে চুপ থাকতে বলে।
না হলে তার বাবার চাকরি চলে যাবে। ওর বোনও স্কুলে ওর সাথে কথা বলা বন্ধ করে দেয়। এতে করে হিয়নসু তার ফ্যামিলিকে ঘৃণা করতে শুরু করে। একদিন ওর বাবা যখন স্কুলে যায় দোহুন ওকে বুলি করা বন্ধ করে দেয়। তবে এরপরও হিয়নসু আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। এরপর একদিন হিয়নসু রাস্তা দিয়ে হাঁটছিল, তখন দেখে দোহুন আরেকটি ছেলেকে বুলি করছে। এই ছেলেটির মা হাসপাতালে ভর্তি ছিল আর ছেলেটি তার মায়ের অপারেশনের জন্য দোহুনের কাছে সাহায্য চায়। দোহুন বলে, ঠিক আছে, আমি তোকে টাকা দিব, কিন্তু এর বদলে তোকে চলতি গাড়ির সামনে লাফ দিতে হবে। এসব দেখে হিয়নসু দোহুনকে গাড়ির সামনে ধাক্কা দিয়ে দেয় আর বলে, মর তুই। তবে দোহুন মরে না, বেঁচে যায়। এরপর আর কি, দোহুন হিয়নসুর উপরে প্রতিশোধ নিতে ওর বাবাকে চাকরি থেকে বরখাস্ত করে। আর টাকার অভাবে ওই ছেলেটির মায়ের অপারেশন না হওয়ায় তার মা মারা যায়। ছেলেটা এসবের দোষ হিয়নসুকে দেয়। তারপর থেকেই হিয়নসুর জীবনটা একদম নষ্ট হয়ে যায়। হিয়নসুরও মনে হতে থাকে এসব কিছু ওর জন্য হয়েছে, আর তাইও আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু এখন এই মুহূর্তে এসে হিয়নসু বাঁচতে চায়। ওরা যখনই বিল্ডিং থেকে বের হয় তখনই একটা বড় মনস্টার ওদের গাড়িতে হামলা করে। সবার অবস্থা খারাপ হয়ে যায়। হিয়নসুও এটার শক্তির সাথে পেরে উঠছিল না। ভিতরের সবাইও এসবের শব্দ শুনতে পায়। ওরা বুঝতে পারে ওদের প্ল্যান ভেস্তে গেছে। যেহেতু যিশুর অবস্থা খুবই খারাপ, তাই হিয়ক বলে তোমাকে বেহুশ না করেই সার্জারি করতে হবে। এক্ষেত্রে সার্জারি সাকসেসফুল হলেও ইনফেকশনে তুমি মরে যেতে পারো। যিশু তারপরেও রাজি হয়ে যায় আর সার্জারি শুরু হয়। বাহিরে গিলসপ আঙ্কেল ওদেরকে সাহায্য করতে যায়। এর মধ্যে ওনার নাক থেকেও রক্ত বের হতে থাকে। হিয়নসুকে বাঁচাতে গিলসপ আঙ্কেল মনস্টারের সামনে চলে আসে। মনস্টার ওনাকে মারতেই যাচ্ছিল, তখনই কিয়ং ট্রাক এনে মনস্টারটাকে ধাক্কা দিয়ে দেয়। পিয়ং অনেক চেষ্টা করে ইউরিকে গাড়ি থেকে বের করে আর সাথে সাথেই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। কিয়ং ট্রাক দিয়ে ধাক্কাতে ধাক্কাতে মনস্টারটিকে একটা গর্তে ফেলে দেয় আর ব্লাস্ট হওয়া গাড়িটা মনস্টারের উপর ফেলে দেয়। কিয়ং ফায়ার ফাইটারের একটা ট্রাক এনেছিল, সেটার সাহায্যেও বিল্ডিংয়ে পানির সাপ্লাই দেয়। এখানে আমরা জানতে পারি কিয়ং যে বাইকটা নিয়ে গিয়েছিল সেটা গিলসপ আঙ্কেলের ছিল। উনি বাইকের বদলে ইনহেলার আনতে বলেছিলেন ইউরির জন্য। কিয়ং হিয়কের কাছে এসে হিয়নসুর ব্যাপারে জিজ্ঞেস করে হিয়নসুর মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা। এরপরও হিয়নসুর কাছে গিয়ে ওর হাত কেটে দেয়, এটা শিওর হওয়ার জন্য যে হিয়নসু স্পেশাল ইনফেক্টেড কিনা। আর জিজ্ঞেস করে তোমার মধ্যে লক্ষণ কবে প্রথম দেখা গিয়েছে, তুমি কিভাবে নিজের উপর মনস্টারকে আয়ত্ত করতে দাওনি। হিয়নসু বলে, আমি শুধু বাঁচতে চেয়েছি। কিয়ং বলে, আরও লোক ছিল যারা নিজেদেরকে মনস্টার হওয়া থেকে আটকাচ্ছিল। সরকার ওদের উপর এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু ওদের সাথে পরে কি হয়েছে এটা কেউই জানে না। কিছু সৈনিক আমাকে ধরে ফেলেছিল। আমি বাঁচার জন্য তাদেরকে তোমার কথা বলে দিয়েছি। জেহুন প্রতিনিয়ত যিশুর পাশে বসে দোয়া করছিল যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। রাতে খাবার খাওয়ার সময় মিস আন সবাইকে বলে, আমি ইনফেক্টেড হয়ে গেছি, তাই আর এখানে থাকতে চাচ্ছি না। তবে অনেকেই চাচ্ছিল উনি সবার সাথে থাকুক। বলছিল আপনিও হিয়নসুর মতো নিজেকে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু উনি কোয়ারেন্টাইন রুমেই থাকতে চান। যাওয়ার সময় উনি হিয়নসুকে ধরে বলেন, আমি এখন বুঝতে পারছি তোমার উপর দিয়ে কি যেত। তুমি কিভাবে এসব সহ্য করতে। এদিকে কিয়ং গোসল করছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই মহিলা সৈনিক ওকে একটি লোকেশন ট্র্যাকার দিয়েছে। কিয়ং এটা প্রেস করলেই সৈনিকরা ওদের লোকেশন পেয়ে যাবে। কিয়ং জানতে চায় আমি যদি এটা না করি। তখন উনি বলে, ওই ছেলের কারণে শুধু তুমি না, পুরো মানব জাতি বাঁচতে পারবে। আর তুমি যদি এটা করো তাহলে আমি তোমাকে তোমার ফিয়ন্সির ব্যাপারে সব বলবো। আমি জানি তোমার ফিয়ন্সি এখন কোথায় আছে আর ও কীরকম দেখতে। কিয়ং এসব ভাবছিল তখনই সেখানে একজন পলাতক সৈনিক চলে আসে। সে কারোর ক্ষতি করতে আসেনি, সে আসলে অনেক ক্ষুধার্ত ছিল। ইউন হিয়নসুর কাছে এসে ওর সাথে গল্প করতে থাকে। হয়তো ইউন হিয়নসুকে পছন্দ করতে শুরু করেছে। ও হিয়নসুর হাতটা ধরে বলে, তুমি আমাকে প্রমিস করলে। হিয়নসু জানতে চায় কি। ইউন বলে, এটা সিক্রেট, বলা যাবে না। এসব কিছু হিয়ক দেখে ফেলে আর বলে, অভিনন্দন, এটা তোমার প্রথম ভালোবাসা। ইউন ওর ভাইকে দেখে এমন নাটক করছিল যেন ও হিয়নসুকে কিছু শেখাচ্ছিল। এরপর লজ্জা পেয়ে রেগে চলে যায় সেখান থেকে। এটা দেখে হিয়নসু আর হিয়ক দুজনেই হাসে। যিশুর হুঁশ ফিরলেও দেখে জেহুন ওর পাশে বসে আছে। যিশুকে হুঁশে আসতে দেখে জেহুন অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ওই পলাতক সৈনিকের ওয়াকিটকিতে কারো কথা আর গুলির শব্দ শুনে সে অনেক ভয় পেয়ে যায়। এটা দেখে বাকিরা বুঝতে পারে এই সৈনিকের পেছনে কোনো লোক পড়ে আছে যারা এখানেও চলে আসতে পারে। তাই কিয়ং ওদেরকে বলে জলদি বিল্ডিং থেকে SOS সাইনটি সরিয়ে দিতে। হিয়নসু আর পিয়ং সাইনটা সরাতে যায়। ওরা দুজন যখন নিচে নামছিল তখন দেখতে পায় বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড যে মনস্টার হয়ে গেছে উনি লিফটে ঢুকে নিচে নামছে। ওরা জলদি ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় সবাইকে সতর্ক করার জন্য। ওরা সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখন এক মনস্টার পিয়ংকে সিঁড়িতে আটকে ফেলে। পিয়ং তখন হিয়নসুকে একাই নিচে চলে যেতে বলে তাড়াতাড়ি। হিয়নসু সবাইকে বাঁচানোর জন্য 15 নম্বর ফ্লোর থেকে সোজা নিচের ফ্লোরে লাফ দেয়।
কিন্তু এতে করে ওর পা বাজেভাবে ভেঙে যায়। ও ইনফেক্টেড হলেও ওর হিল হতে সময় লাগে। এরই মধ্যে গার্ড মনস্টারটা নিচে চলে আসে। তার হাতে একটা কাটার মেশিন ছিল। সে মিস চায়ের উপরে সেটা দিয়ে হামলা করতেই যাচ্ছিল। তখন জেহুন ওনাকে বাঁচিয়ে নেয়। জেহুন মনস্টারের সাথে লড়াই করতে সময় ওর একটি হাত কেটে যায়। এর মধ্যে সবাই সেখানে চলে আসে। জেহুন হাল ছাড়ে না। ওর কাটা হাত থেকে তলোয়ার নিয়ে এক হাত দিয়েই মনস্টারের সাথে লড়াই করতে থাকে। এই সিনটা অনেক বেশি ইমোশনাল ছিল। জেহুন মনস্টারটিকে নিয়ে লিফটের ভেতরে চলে যায় আর বাকিদের বলে ওখানে আগুন ছুঁড়ে মারতে, কিন্তু কেউই এটা করতে পারছিল না। সবাই অনেক কান্না করতে থাকে। যেহেতু আর কোনো রাস্তাই ছিল না, তাই হিয়ক না চাওয়া সত্ত্বেও আগুনটা ছুঁড়ে মারে। এই জার্নির পুরোটা সময়ও অনেক স্ট্রং ছিল, কিন্তু এই প্রথমবার আমরা ওকে কাঁদতে দেখি। এখানে মনস্টারের সাথে সাথে জেহুন মারা যায়। এরপর সবাই ওকে কবর দেয়। জেহুনের মৃত্যুতে যিশু অনেক ভেঙে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লড়াই করতে যাওয়ার আগেই জেহুন তার অনুভূতি যিশুকে বলে গিয়েছিল। জেহুন বলেছিল, আমি জানি এই অবস্থাতে এসব বলা পাগলামি হবে, তবু আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। এটা মনে করে যিশু অনেক কাঁদতে থাকে আর বলতে থাকে, যেই আমার কাছে আসে সেই কেন মারা যায়। ইউন ওর কাছে এসে ওকে সান্ত্বনা দিতে থাকে, বলে তুমি কি ভাবছো, তোমার একার ভাগ্যই খারাপ? আমি একটা অনাথ বাচ্চা ছিলাম। হিয়কের বাবা আমাকে দত্তক নিয়েছিল। একদিন আমি ব্যালে পারফরমেন্স দেখতে যাচ্ছিলাম, সাথে বাবা মাকেও জোর করছিলাম আমার সাথে যাওয়ার জন্য। ওই দিনই অ্যাক্সিডেন্টে ওনারা দুজন মারা গিয়েছেন। আমি নিজে তো এতিম ছিলামই, আবারও হলাম, সাথে হিয়ককেও এতিম করলাম। এমনকি ওর জীবনটাও নষ্ট করে দিয়েছি। আমরা কিন্তু আপন ভাই বোন না। এরপরেও ও সব সময় আমাকে আগলে রেখেছে। আমার জন্য ও নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছে যাতে আমার ব্যালে ড্যান্সের ফি দিতে পারে। আমি ওর উপর বোঝা হয়ে থাকতে চাচ্ছিলাম না, তাই ভেবেছিলাম সাকসেসফুল একজন ব্যালে ড্যান্সার হব। কিন্তু এরপর আমার পাও নষ্ট হয়ে গেল। আমি এখন ব্যালে ড্যান্সারও হতে পারবো না। তাই তুমি ভেবো না তোমার একার জীবনই শুধু কষ্টের, হাল ছেড়ো না। আমি তোমাকে প্রমাণ করে দেখাবো শেষ পর্যন্ত আমি তোমার সাথে বেঁচে থাকবো। এসব বলে চলে যাওয়ার সময়ও জেহুনের ভাঙা তলোয়ারটা যিশুর হাতে দিয়ে যায়। যিশু এটা জড়িয়ে অনেক কাঁদতে থাকে। পিয়ংও জেহুনের মৃত্যুতে অনেক কষ্ট পায়। একমাত্র জেহুনই ওকে বুঝতো, ওর বন্ধু ছিল। অন্যদিকে দেখা যায় কেউ মিলিটারি ট্রাকের উপর হামলা করে অনেক সৈনিকদের মেরে ফেলেছে, আর সেখানে কাটা আঙুল পড়েছিল। সিন শিফট হয় গিলসপের কাছে। সে কিয়ংকে বলে এই বিল্ডিংয়ের কোনো এক জায়গায় একটি টানেল আছে, কারণ আমি যখন আর্মিতে ছিলাম তখন জেনেছি কোরিয়ান আর্মিরা যুদ্ধের সময় একটি টানেল বানিয়েছিল। আমরা যদি সেই টানেলটি খুঁজতে পারি তাহলে আমরা মনস্টারদের এড়িয়ে বাইরে যেতে পারবো। তখনই একটি মিলিটারি ট্রাক গ্রিন হোমের শাটার ভেঙে ভিতরে ঢুকে পড়ে, আর সেখান থেকে কিছু গুন্ডা বের হয়ে আসে। তারা এসেই ওই পলাতক সৈনিককে মেরে ফেলে। তার মানে ওই সৈনিক এই গুন্ডাদের থেকেই পালাচ্ছিল। তারা ওই সৈনিকের আঙুল কেটে একটি সুটকেস খোলার চেষ্টা করে, কিন্তু এই আঙুল দিয়ে সুটকেসটি খোলে না। এই সুটকেসে কি আছে তা এখানে দেখানো হয় না। গ্যাং লিডার তার লোকেদের বলে এই বিল্ডিংয়ে যত মানুষ আছে তাদের সবাইকে এখানে নিয়ে আসতে। গুন্ডাদের মধ্যে এক লোক নাম উইমিয়ং, সে সুটকেসটি ট্রাকে রেখে দেয়। এটা কিয়ং দেখে নেয় আর লুকিয়ে সুটকেসটি চুরি করে। গিলসপ আঙ্কেল ইয়ংসুকে একটি জায়গায় লুকিয়ে রাখে আর শব্দ করতে মানা করে। একটু পরেই সেখানে একটি গুন্ডা আসে, কিন্তু ইয়ংসুকে পায় না। তবে সেখানে স্লাইমের মতন কিছু একটা দেখতে পায়। পরের সিনে গুন্ডারা সবাইকে এক জায়গায় জড়ো করে, কিন্তু ওখানে পিয়ং আর কিয়ং ছিল না। তারা একটা বৃত্ত এঁকে সবাইকে বৃত্তের ভেতরে যেতে বলে। একটি মেয়ে সেখানে যাচ্ছিল না। গ্যাং লিডার গুলি করে মেয়েটিকে মেরে ফেলে। এতে করে ভয় পেয়ে সবাই বৃত্তের ভিতর ঢুকে পড়ে। গ্যাং লিডার বলে, তোমরা যদি আমার কথা মানো আমি তোমাদের কিছুই করব না। হিয়ক বলে, তোমরা কি করার প্ল্যান করছো? তোমরা কোত্থেকে এসেছো? লিডার বলে, আমরা একটা চার্চে গিয়েছিলাম, সেখানে সবাই মৃত ছিল। হিয়ক বলে, মনস্টার মেরে ফেলেছে তাদের। লিডার বলে, না, সেখানে কোনো মনস্টার ছিল না, মানুষরাই একজন আরেকজনকে মেরে ফেলেছে। তো মনস্টারদের ভয় পাওয়ার দরকার নেই, মানুষেরা তাদের থেকেও বেশি ভয়ঙ্কর। গ্যাং লিডার সরে গেলে হিয়ক সবাইকে বলে, এই গুন্ডাগুলো হয়তো আর্মিদের মেরে তাদের হাতিয়ার নিতে এসেছে, তাই আমাদের শান্ত থাকতে হবে। সুযোগ পেলেই আমরা লড়াই করব। ওদিকে পিয়ং আর কিয়ং কিছু গুন্ডাদের মেরে তাদের হাতিয়ার নিয়ে নিচ্ছিল। তখনই ওরা সেখানে ইয়ংসুকে পেয়ে যায়। ওরা সেখানে স্লাইমি মনস্টার দেখতে পায়। ওরা সেটাকে মারতে যাচ্ছিল, কিন্তু ইয়ংসু ওদের আটকায়, মারতে দেয় না, আর বলে, তোমরা ওকে মেরো না, ও আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। তাই ওরা এটাকে মারে না, কারণ ওদেরও মনে হয় এটা কারো ক্ষতি করবে না। একটু পর লিডার এসে বলে, এখানের লিডার কে, আর এখানে সার্জারি কে করেছে? হিয়ক সাহস করে বলে, আমি। গ্যাং লিডার ওর উপরে ইমপ্রেস হয়ে যায় আর ওকে নিজের দলে চলে আসতে বলে। হিয়ক চালাকি করে ওদের দলে চলে যায়। তখন একটি গুন্ডা এসে লিডারকে বলে, এখানে একটি মনস্টার আছে। গ্যাং লিডার মিস আনকে মারতে যাচ্ছিল, কিন্তু হিয়ক বাধা দেয়, বলে উনি এখনও মানুষ, কারো ক্ষতি করবে না।
কিন্তু লিডার কথা শোনে না, গুলি করে দেয়। সবাই ভয় পেয়ে যায়। হিয়কের অনেক রাগ হয়, কিন্তু ও নিজেকে কন্ট্রোল করে নেয়। গুন্ডারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল, এই সুযোগে কিয়ং ওদের উপরে হামলা করে। বাকিরাও সাহস পেয়ে লড়াই করতে শুরু করে, কিন্তু গ্যাং লিডার হিয়কের মাথায় গান পয়েন্ট করে সিচুয়েশন আবার তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। তখনই মিস আন মনস্টার হয়ে এখানে চলে আসে আর একটা গুন্ডাকে মেরে ফেলে। উনি হুঁশে ছিল না। হিয়ককেও মারতে যায়, কিন্তু হিয়নসু হিয়ককে বাঁচানোর জন্য সামনে চলে আসে। তারপর হিয়নসু মিস আনের গলা চেপে ওনাকে মেরে ফেলে। ওনাকে মারার পর হিয়নসুর অনেক কষ্ট হচ্ছিল, আর আঘাত পাওয়ার ফলেও বেহুশ হয়ে যায়। গুন্ডারা বুঝে ফেলে হিয়নসু ইনফেক্টেড। ওরা মিস আনের বডিতে আগুন লাগিয়ে ওনাকে পুরোপুরি মেরে ফেলে আর হিয়নসুকে ছাদে নিয়ে যায় মারার জন্য। এর মধ্যে একটা ছ্যাঁচড়া গুন্ডা ইউরিকে সাইডে নিয়ে ওর সাথে খারাপ আচরণ করতে থাকে। এখানে যিশুও ছিল। যিশু জেহুনের ভাঙা তলোয়ারটা দিয়ে ওই গুন্ডাটার উপরে হামলা করে আর ওরা দুজন মিলে ওই গুন্ডাটাকে মেরে ফেলে। ইউরির তো শ্বাসকষ্ট ছিল, ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ঠিক সময়ে পিয়ং এসে ওকে ইনহেলার দেয়, তখন ও ঠিক হয়ে যায়। এতদিনে পিয়ংয়ের মনে ইউরির জন্য একটা জায়গা তৈরি হয়ে গেছে। সে ইউরিকে পছন্দ করতে শুরু করেছে। নিচে অল্প কিছু গুন্ডা ছিল। সুযোগ বুঝে কিয়ং গুন্ডাদের উপরে হামলা করে আর এখানের গুন্ডাগুলোকে মেরে ফেলে। মানে ওরা এখন সেফ আছে। ছাদে গ্যাং লিডার পরিকল্পনা করছিল হিয়নসুকে কিভাবে মারবে। তখনই হিয়নসুর হুঁশ ফিরে আসে। উনি হিয়নসুকে মারতে যাচ্ছিল, তখনই তাদের দলের উইমিয়ং নামের একজন লিডারকে মেরে ছাদ থেকে ফেলে দেয়। এক গুন্ডা ওকে গুলি করে, কিন্তু উইমিয়ং তার গলা থেকে গুলি বের করে গুন্ডাটার দিকেই ছুঁড়ে মারে। এখানে আমরা বুঝতে পারি উইমিয়ং ইনফেক্টেড আর ও অনেক পাওয়ারফুলও। একটা গুন্ডা ওর কাছে মাফ চেয়ে নিচে চলে যায়। উইমিয়ং হিয়নসুর দিকে বন্ধুত্বের হাত বাড়ায় আর বলে, আমিও তোমার মতন, এবং ওই দিন চার্চের লোকদেরকে আমিই মেরেছিলাম। এটা জানার পর হিয়নসু ভয় পেয়ে যায়। ওদের কথা বলার সময় হেলিকপ্টার থেকে পুরো শহরে টেমপ্লেট পড়ে। ওই বেঁচে যাওয়া গুন্ডাটা সেখান থেকে একটি টেমপ্লেট নিয়ে নিচে থাকা বাকি লোকদের দিয়ে স্যারেন্ডার করে। বলে ওরা দুইজন আমাদেরকে মেরে ফেলবে। টেমপ্লেটে লেখা ছিল যারা স্পেশাল ইনফেক্টিদের খবর দিতে পারবে তাদেরকে সেফ জায়গায় নিয়ে যাওয়া হবে। এটা দেখিয়ে উইমিয়ং হিয়নসুকে ভড়কাতে থাকে। বলে, তুমি যাদেরকে বাঁচাতে চাচ্ছ তারা এটা দেখার পরে তোমাকে কি আর্মির হাতে দেবে না? হিয়নসু তখন বলে, না, কারণ সব মনস্টাররা খারাপ হয় না। উইমিয়ং বলে, এখান থেকে যাওয়ার পর দেখবে তারা তোমার দিকেই বন্দুক তাক করে রাখবে। এখন বেছে নাও তুমি কার দলে যাবে। এরপর ওরা নিচে যায় আর দেখে সবাই ওদের দিকে বন্দুক তাক করে রেখেছে। উইমিয়ংয়ের কথা সত্যি হয়েছে। এটা দেখে হিয়নসুর ফেস এক্সপ্রেশন একটু বদলে যায়। তাও সে বলে ও আমাকে বাঁচিয়েছে আর ও আমার মতোই। এটা শুনে সবাই বন্দুক নিচে নামিয়ে ফেলে, কিন্তু ওরা উইমিয়ংকে বিশ্বাস করতে পারেনি। উইমিয়ং হিয়নসুকে বলে, আমি আমার ভেতরে থাকা মনস্টারকে বের করার জন্য আমার উপরে এক্সপেরিমেন্ট করতে দিয়েছি, কিন্তু এতে কোনো লাভ হয়নি। কারণ মনস্টার আমার ভেতরে না, বরং আমি নিজেই একটা মনস্টার। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একটি ল্যাবে ওর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। তখন ও সেখানের সবাইকে মেরে ফেলে আর ওর ভিতরের মনস্টার একটা জেলি ফর্মে বের হয়ে আরেকজনের শরীরে ঢুকে পড়ে। তার মানে এই মনস্টার যে কোনো মানুষের শরীরে ঢুকে শরীর বদলাতে পারে। ও হিয়নসুর ব্রেইন ওয়াশ করতেই থাকে। হিয়নসুকে বোঝায় মনস্টার আর মানুষ কখনো একসাথে থাকতে পারবে না। আমি আমার মতো লোকদের খুঁজতে যাব, তুমিও আমার সাথে চলো, কারণ আগামী পৃথিবীতে আমাদের মতো লোকরাই বসবাস করবে। এর পরের সিনে দেখা যায় ইয়ংসু ওই স্লাইমি মনস্টারটির সাথে দেখা করতে যায়। সবাই ভাবে এটা হয়তো ডেঞ্জারাস, তাই ওটাকে মারতে যায়। ইয়ংসু তখন বলে, ও আমার বন্ধু, ও আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। হিয়নসুও এসে নিষেধ করে মারতে, বলে এটা আমাদের উপর হামলা করবে না, কিন্তু বাকিরা ভয় পেয়ে মনস্টারটিকে জ্বালিয়ে দেয়। এতে ইয়ংসু অনেক কান্না করে আর হিয়নসু উইমিয়ংয়ের কথা মেনে নেয়। সে মেনে নেয় মনস্টার আর মানুষ কখনো একসাথে থাকতে পারবে না। উইমিয়ং বাচ্চাদেরকে ধরতে যাচ্ছিল। ইউন তখন বাচ্চাদেরকে সরিয়ে ফেলে আর হিয়নসুকে বলে, বন্ধু বানানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়, ভেবে চিনতে বন্ধু বানাতে হয়। ইউন ওর ভাইকে টেমপ্লেটের ব্যাপারে জিজ্ঞেস করে, এটা সত্যি কিনা জানতে চায়। হিয়ক বলে, ঝুঁকিপূর্ণ সময়ে মানুষ যদি কোনো ওয়াদা করে সেটা মিথ্যে হওয়ার চান্সই বেশি থাকে। হিয়ক হিয়নসুর সাথে কথা বলতে আসে, কিন্তু হিয়নসু কথা বলে না আর বলে, আমি এখন আর তোমার চাকর নই। মানে উইমিয়ংয়ের ব্রেইন ওয়াশ ভালোই কাজে দিয়েছে। কিয়ং আর হিয়ক উইমিয়ংয়ের সাথে কথা বলে, বাইরের অবস্থা সম্পর্কে জানতে চায়। উইমিয়ং বলে, বাইরে মিলিটারিরা এই অবস্থাকে কন্ট্রোলে আনার জন্য একটি অপারেশন চালাচ্ছে। তারা সব মনস্টারদের মারার প্ল্যান করছে। যেখানে মনস্টার থাকার সম্ভাবনা আছে বলে মনে করছে সে জায়গার পুরোটাই তারা জ্বালিয়ে দিচ্ছে। তারা কাউকেই বাঁচাতে আসবে না, উল্টো সব কিছু ধ্বংস করে দেবে। এরপর কিয়ং হিয়ককে সব কিছু বলে। ওই মহিলা সৈনিক ওকে কি বলেছে আর লোকেশন ট্র্যাকারের ব্যাপারে সবটা বলে, কিন্তু ওরা বাটনটা প্রেস করে না, একটি ড্রয়ারে রেখে দেয়।
ওদের কথাগুলো আবার ওদের মধ্যের একজন ছেলে লুকিয়ে শুনে নেয় আর ও ট্র্যাকারটা চুরি করে প্রেস করে দেয়, কারণ ও মনে করেছে মিলিটারিরা ওদেরকে বাঁচাতে আসবে। পরের সিনে দেখা যায় দুশিক আঙ্কেলও ইনফেক্টেড হয়ে গেছে আর তার অবস্থা খুবই খারাপ ছিল। অন্যদিকে গিলসপ আঙ্কেল বিল্ডিংয়ের ভিতরের একটা জায়গা খুঁড়ছে টানেলটি বের করার জন্য। তখন ইউরি বেহুশ হয়ে যায়, কারণ তার ইনহেলার শেষ হয়ে গেছে। পিয়ং এটা দেখে ইউরিকে কাঁধে তুলে পাশের কোনো হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই উইমিয়ং ওদেরকে বাধা দেয়। সে মনে করে ওরা যাচ্ছে আর্মিকে খবর দিতে। এ সময় হিয়নসু ওকে আটকে বলে, আমি তোমার সাথে যেতে রাজি আছি, কিন্তু এর বদলে তুমি ওদেরকে ছেড়ে দেবে, ওরা কিছু করবে না। হিয়নসু পিয়ংকে গাড়ির চাবিটা দিয়ে দেয়। পিয়ং ইউরিকে নিয়ে দৌড়ে গাড়ির দিকে যেতে থাকে আর তখনই উইমিয়ং ওদেরকে গুলি করে দেয়। হিয়নসুকে আটকাতে গেলে ও হিয়নসুকে ছুঁড়ে ফেলে দিয়ে সবার ওপর গুলি করতে থাকে। গুলিতে একজন মারা যায়। হিয়নসু এসে ওর সাথে লড়াই শুরু করে, কিন্তু সে উইমিয়ংয়ের সাথে পেরে ওঠে না। উইমিয়ং তাকে বাজেভাবে আঘাত করে যায় আর বলে, আমি দেখেছি মিস আনকে মারার পর তুই কতটা কষ্ট পেয়েছিলি, আসলে তুই তো কাউকে মারিসনি। গুন্ডাদের লিডার মিস আনকে মারার পর উনি মনস্টার হয়নি, আমার মনস্টার ফর্ম ওনার ভেতরে ঢুকেছিল। ও হিয়নসুকে মারার জন্য আগুন লাগিয়ে দেয়। এই সময় প্রচণ্ড রাগে হিয়নসু পুরোপুরি মনস্টার রূপে চলে আসে আর উইমিয়ংকে টেনে এনে তার পুরো শরীরটাকে গলিয়ে ফেলে। জিসু আর হিয়ক হিয়নসুকে মারতে যাচ্ছিল, কিন্তু ইউন তাদেরকে আটকে দেয়। মনস্টার হওয়ার পর হিয়নসুর নিজের উপরে কোনো কন্ট্রোল ছিল না, ও সবাইকে মারার জন্য এগোচ্ছিল। এ সময় দুশিক আঙ্কেল নিজেকে স্যাক্রিফাইস করে ওকে জড়িয়ে ধরে শান্ত করতে থাকে। এতে হিয়নসু তার মানুষ রূপে ফেরত আসে, কিন্তু দুশিক মারা যায়। বাহিরে পিয়ং আর ইউরির গুলি লাগার ফলে ইউরি মারা যায়। পিয়ং মারা গেছে কিনা সেটা এখানে ক্লিয়ার করে না। হিয়নসুর হুঁশ ফেরার পর ওর কিছুই মনে ছিল না। ও দুশিককে চিনতে পারছিল না, কিন্তু ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আপনা আপনি চোখ থেকে অনবরত পানি পড়ছিল। ইউন দূর থেকে ওকে দেখছিল। তখন ফ্ল্যাশব্যাকে হিয়নসুর সাথে ওর সিক্রেট প্রমিসটা দেখানো হয়। ওই সময় ও মনে মনে বলেছিল, তুমি নিজের জন্য বাঁচবে হিয়নসু। এসব ভেবে ইউন অনেক কাঁদতে থাকে। গিলসপ আঙ্কেল বাচ্চা দুটোকে ব্রুজ পরিয়ে দেয়। এগুলো দুশিক আঙ্কেল ওদের জন্য রেখে গেছে। পরদিন সকালে ওরা ঘুম থেকে উঠে দেখে গিলসপ আঙ্কেল মারা গেছে। একে একে সবাই ওদেরকে ছেড়ে চলে যাচ্ছিল। ওরা ওনার লাশ কবর দিচ্ছিল, তখনই দেখতে পায় গিলসপ আঙ্কেল ওদের জন্য টানেলের দরজাটা খুঁজে রেখে গেছে। হ্যাঁ, উনি মারা যাওয়ার আগে সবার হিরো হয়ে গিয়েছে। ঠিক এই সময়ই স্নোফল শুরু হয় আর আমরা দেখতে পাই উইমিয়ংয়ের মনস্টার ফর্মটি এখনও মরেনি আর সে চুপচাপ একটা মিলিটারি ট্রাক নিয়ে ওখান থেকে বের হয়ে যায়। এরই মধ্যে মিলিটারিরা এসে গ্রিন হোম বিল্ডিংটা ঘিরে ফেলে আর ইনফেক্টেড লোকদের স্যারেন্ডার করতে বলে। আরও বলে যারা সুস্থ আছে তাদেরকে সেফটি ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। হিয়ক দেখে ড্রয়ারের লোকেশন ট্র্যাকারটা নেই। কিয়ং বলে, আমি ওটা নেইনি। হিয়নসু মিলিটারিদের কাছে চলে যাচ্ছিল। ইয়ংসু ওকে আটকে বলে, কোথায় যাচ্ছ? তোমার শরীর তো অনেক ঠান্ডা। এটা বলেই ওর গলার মাফলারটা খুলে হিয়নসুর হাতে জড়িয়ে দিয়ে বলে, আমরা একসাথে থাকলে ঠান্ডা লাগবে না। ইউনো হিয়নসুকে ওদের সাথে থাকতে বলে। পরের সিনে দেখা যায় গুন্ডাটা টানেলের ভিতরে ঢুকেছে, কিন্তু বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। তাই ও উল্টাপাল্টা একটা বাটন প্রেস করে দেয়, এর ফলে ওখানে ব্লাস্ট হয়ে যায়। এতে করে আর্মিরা ভাবে ভিতরের লোকেরা ওনাদের উপরে হামলা করছে, তাই ওনারাও উড়াধুরা গুলি করতে থাকে। সবাই তাড়াতাড়ি টানেলে ঢুকতে থাকে। তখন ইউন বলে ওঠে, হিয়নসু কোথায়? হিয়ক বলে, আমি ওকে নিয়ে আসছি। ইউন ওকে যেতে দিতে চায় না। হিয়ক বলে, চিন্তা করো না, আমি ফিরে আসব। ইউন হিয়ককে প্রমিস করতে বলে। হিয়ক প্রমিস করে, তাই ইউন ওকে যেতে দেয়। হিয়ক উপরে গিয়ে হিয়নসুকে বলে বাকিদের সাথে যেতে, কিন্তু হিয়নসু যাবে না বলে বাকিদের সেফটির জন্য মিলিটারিদের দিকে আগাতে থাকে। টানেলে কিয়ং দরজাটা বন্ধ করে দিচ্ছিল। ইউন বলে, পিয়ং আর হিয়ংসু তো এখনো আসেনি। কিয়ং বোঝায় ওরা আসবে না। ইউন বলে, আমার ভাই আমাকে প্রমিস করেছে ওরা ফিরে আসবে। তখন ওর মনে পড়ে হিয়ক বলেছিল ঝুঁকিপূর্ণ সময়ে মানুষ যখন কোনো প্রমিস করে বেশিরভাগ সময়েই সেটা মিথ্যে হয়। এটা মনে করে ও প্রচণ্ড কাঁদতে থাকে। এখানে ওর ভাইয়ের প্রতি ওর ভালোবাসাটা পুরোপুরি দেখা যায়। ইউনের কান্নার শব্দ শুনে হিয়ক ওর কানে হেডফোন লাগিয়ে নেয় আর ওদের ফ্যামিলি ফটোটা দেখে কাঁদতে থাকে। হঠাৎ ওর নাক থেকেও রক্ত পড়তে শুরু হয়, মানে হিয়কও ইনফেক্টেড হয়ে গেছে আর এটাও আগেই জানতে পেরেছিল। তাই বাকিদের সাথে না গিয়ে ও ওখানে বসে বিল্ডিংটা ভেঙে পড়ার অপেক্ষা করছিল। অন্যদিকে হিয়নসু মিলিটারিদের দিকে আগাচ্ছিল আর সব স্মৃতিগুলো মনে করছিল, কিভাবে সবাই ওকে আপন করে নিয়েছিল আর ওকে বাঁচতে বলেছিল। আর এটাই একদম শুরুর সিনটা ছিল। টানেলের ভেতর ওরা বের হওয়ার রাস্তা না পেয়ে রাতটা ওখানেই কাটায়। সকালে ওই কুকুরওয়ালা মহিলার কুকুরটা সবাইকে একদিকে নিয়ে যেতে থাকে। সবাই কুকুরটার পিছন পিছন যায় আর বের হওয়ার রাস্তা পেয়ে যায়।
মানে কুকুরটা ওদেরকে রাস্তা খুঁজে দিল। এরপর সবাই টানেল থেকে বের হতে থাকে। ওদের কাছে ওই সুটকেসটাও ছিল। তখনই সৈন্যরা এসে ওদেরকে ঘিরে ফেলে। তখন ওই ছেলেটা বলে, আমি লোকেশন ট্র্যাকার প্রেস করেছি। মহিলা সৈনিকটা কিয়ংয়ের দিকে তাকিয়ে বলে, এর মানে তুমি ওটা প্রেস করোনি? তুমি কি এখন আর তোমার ফিয়ন্সির কথা ভাবো না? এটা বলে ওর হাত থেকে সুটকেসটা নিয়ে নেয়। এরপর আবার বলে, আমাদের ডিল কিন্তু এখনও শেষ হয়নি। তোমার কাছে আরও একটি রাস্তা আছে। এরপর সবাইকে মিলিটারি ট্রাকে করে সেফটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় আর কিয়ং স্পেশাল আর্মি ফোর্সদের সাথে থেকে যায় লড়াই করার জন্য আর ওর ফিয়ন্সির ব্যাপারে জানার জন্য। লাস্ট সিনে দেখানো হয় কেউ মিলিটারি ট্রাকে করে হিয়নসুকে কোথাও নিয়ে যাচ্ছে আর এই কেউটা অন্য কেউ না, পিয়ং ছিল। কিন্তু ওর চেহারার সব দাগগুলো একদম ভ্যানিশ হয়ে গিয়েছে। এটা দেখে হিয়নসু অবাক হয়ে যায়। ধারণা করা যায় উইমিয়ংয়ের মনস্টার ফর্মটা পিয়ংয়ের শরীরে ঢুকে পড়েছে, কারণ এটা ওই ট্র্যাকটাই ছিল যেটা উইমিয়ংয়ের মনস্টার ফর্মটি নিয়ে বের হয়েছিল। আর এই রহস্যের সাথেই এই সিরিজের সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ তো সিরিজের কাহিনী শুনলে, এইবার আমার অলসতার কাহিনী শোনো। এই সিরিজের স্ক্রিপ্টটা লিখেছিলাম সিজন 2 রিলিজের কয়েকদিন পরেই, কারণ ইচ্ছা ছিল এই এক্সপ্লেশনের পরপরই সিজন 2 এক্সপ্লেইন করার। অথচ আমি সেই সিজন 1ই আপলোড দিচ্ছি আজকে। আগামীকাল অফিসিয়ালি রিলিজ হতে যাচ্ছে সুইট হোম সিজন 3। তোমরা যদি চাও ওটাও এক্সপ্লেইন করি তাহলে বেশি বেশি কমেন্ট করে আমার অলসতা দূর করো। তো আজ এই পর্যন্তই। শীঘ্রই ফিরবো নতুন কিংবা পুরাতন কোনো মুভি বা সিরিজের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অহেতুক আয়োজনের সাথেই থেকো। অহেতুক আয়োজন হয়ে উঠুক তোমার পরিবারের অংশ। খোদা হাফেজ।